ওকে, সো সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে সবার? ইয়েস স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। Yes, sir. সো লাস্ট দিন বেসিক্যালি আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা আমাদের ইউজারদেরকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি, কিভাবে আমাদের এন্ড ইউজারকে আমরা কনফিগার করতে পারি, এবং আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা রাউটারকে ফিজিক্যালি অ্যাক্সেস করতে পারি ভায়া কনসোল কেবল, যে কনসোল কেবল দিয়ে কিভাবে কানেক্ট করে এটাকে অ্যাক্সেস করতে পারি। অ্যান্ড এটা দেখেছিলাম যে আমাদের ডিভাইসের যে বেসিক সিকিউরিটি গুলো, সেই বেসিক সিকিউরিটি গুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। এবং আমরা দেখেছিলাম যে আমাদের রানিং কনফিগ ফাইল এগুলোকে কিভাবে আমরা চেক করতে পারি, আমরা বিভিন্ন ইন্টারফেস কিভাবে কনফিগার করতে পারি। ওকে, নট ইন্টারফেস, আমরা শুধু দেখেছিলাম যে আমাদের রাউটারের বিভিন্ন মোড গুলো কি কি, আমরা এক মোড থেকে আরেক মোডে কিভাবে যেতে পারি, এবং এই কোন মোডে কোন ধরনের কাজ করতে হয় সেগুলো দেখেছিলাম। এবং এর মধ্যে আমাদের যে বেসিক সিকিউরিটি সম্পর্কে আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি, এনাবল মোডে পাসওয়ার্ড সেট করা, লাইন কনসোল লাইন ভিটিওয়াই মোডে পাসওয়ার্ড সেট করা, দ্যাট মিনস আমার ডিভাইসের সকল মোডকে সিকিউর করা। দেন হচ্ছে এই যে সিকিউর মোড গুলো আমাদের ডিভাইসের সকল মোড, দ্যাট মিনস লাইন কনসোল লাইন ভিটিওয়াই, এখানকার পাসওয়ার্ড গুলোকে আমরা এনক্রিপ্ট করে করে সেট করতে পারি না, এই কারণে সেপারেট ভাবে এই পাসওয়ার্ড গুলোকে এনক্রিপ্ট করা। ব্যানার মেসেজ ব্যানার মেসেজ সেট করা। ওকে, এবং হচ্ছে আমার পাসওয়ার্ডের একটা মিনিমাম লেন্থ সেট করা। এই 6 ধরনের কাজ আমরা লাস্ট দিন দেখেছিলাম। এবং ইফ আই এম নট রং, আমি আপনাদের একটা টেক্সট ফাইলও মনে হয় আপনাদেরকে আমি আপলোড করে দিয়েছিলাম নাকি, যে বেসিক স্যার। কমান্ড জি স্যার, লেখা। দিয়েছিলেন স্যার। ইয়েস স্যার। একটা বেসিক কমান্ড লেখা একটা টেক্সট ফাইল দিয়েছিলাম মোস্ট প্রবাবলি, যেটার ভিতরে হচ্ছে লাস্ট যতটুকু করিয়েছিলাম অতটুকুর কমান্ড, রাইট? যে বেসিক কমান্ড, এই টেক্সট ফাইলটা আমি আপনাদের আপলোড করেছিলাম, সেটা হচ্ছে আপনাদেরকে যতটুকু করিয়েছি, যেমন এই যে কিভাবে হোস্ট নেম কনফিগার করতে হয়, কিভাবে ব্যানার সেট করতে হয়, কিভাবে মানে প্লেন টেক্সটে পাসওয়ার্ড সেট করতে হয়, কিভাবে এনক্রিপ্টেড মোডে পাসওয়ার্ড সেট করতে হয়, কিভাবে রানিং কনফিগ ফাইল চেক করতে হয়, প্রিভিলেজ মোড আই মিন লাইন কনসোলকে কিভাবে সিকিউর করতে হয়, লাইন ভিটিওয়াই কে কিভাবে সিকিউর করতে হয়, কিভাবে পাসওয়ার্ডকে এনক্রিপ্ট করতে হয়, কিভাবে মিনিমাম লেন্থ সেট করতে হয়। সো এই কমান্ডগুলো আমি আপনাদের লাস্ট দিন দেখিয়েছিলাম, এবং এই কমান্ডগুলোর মানে বেসিক কমান্ডটা আমি আপনাদেরকে আপলোড করে দিয়েছি ইভেন। ঠিক আছে, সো এটা আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিয়েছি। এটা ছিল হচ্ছে কি আমাদের লাস্ট ক্লাসের টপিক। আজকে আমরা দেখব এরপরে যা করণীয়। সো এরপরে বলতে আমরা আজকে দেখব যে কিভাবে আমরা রাউটারের ইন্টারফেসে আইপি অ্যাড্রেস সেট করব, কিভাবে এক নেট ল্যান থেকে আরেক ল্যানের সাথে কমিউনিকেট করব, কিভাবে আমরা এই ডিভাইসকে রিমোট কানেক্টিভিটি এস্টাবলিশ করব। লাস্ট ক্লাসে তো আমরা বলেছিলাম যে আমরা একটা ডিভাইসকে আই মিন রাউটার এবং সুইচ এটাকে আমরা দুইভাবে অ্যাক্সেস করতে পারি, তাই না? একটা হচ্ছে ফিজিক্যালি আর একটা হচ্ছে রিমোটলি। তো আমরা ফিজিক্যাল কানেক্টিভিটি হচ্ছে জানি যে এই যে কনসোল কেবল দিয়ে ডিরেক্ট ডিভাইসের সাথে কানেক্ট করে আমরা ফিজিক্যাল কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারি। এখন রিমোট কানেক্টিভিটি কিভাবে এস্টাবলিশ করতে পারি সেটা আমরা আজকে দেখব। এই তো, আর আপনাদেরকে একটা প্র্যাকটিস ফাইল দিব, ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য। এবং ওই প্র্যাকটিসের একটা সলভ ভিডিও, ওই প্র্যাকটিস ফাইলটার একটা সলভ ভিডিও আমি আপলোড করে দিব আপনাদের ফাইলসের আন্ডারে। বাট আপনাদের কাজ হবে আগে প্র্যাকটিস করা নিজে, দেন যখন আটকায় যাবেন মানে প্র্যাকটিস শেষ, লাইক ওকে আপনি প্র্যাকটিস করে লেটস সে 40% 60% বা 80% স্কোর পাইলেন, এখন আপনি সলভটা দেখবেন যে কিভাবে সলভ করে এটাকে 100% পাওয়া যায়। ঠিক আছে, সো এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব আফটার মানে সবার শেষে। বাট তার আগে আমরা দেখি আগে কিভাবে কি করতে পারি। সো আজকে আমরা সবার শুরুতে যে কাজটা করব সেটা হচ্ছে কিভাবে একটা ইন্টারফেসকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হয় সেটা দেখব। সো একটা ইন্টারফেসকে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য সবার আগে আমাকে দেখতে হবে যে আমি কোন ইন্টারফেসে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করব। আচ্ছা, ফিজিক্যালি যখন কোনো একটা ইন্টারফেসে আপনি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে যাবেন, ওই বেসিক্যালি ইন্টারফেসে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য বা ইন্টারফেসকে কনফিগার করার জন্য আমার ইন্টারফেসের নাম্বারটা জানতে হবে। তো ফিজিক্যাল ডিভাইসে আপনি তো দেখতেই পারবেন যে ওখানে কোন পোর্টে আপনি কেবলটা কানেক্ট করতেছেন, লেটস সে গিগ 001 অথবা গিগ 000, ওকে, কোন পোর্টে কানেক্ট করতেছেন এটা ফিজিক্যালি দেখতে পাচ্ছেন। অনলাইনে বা সরি সিমুলেটরে এখানে আমরা হচ্ছে কি যে পোর্টটাকে এখানে কানেক্ট করেছি, এখন কোন পোর্টের সাথে কানেক্ট করেছিলাম এটা যদি আমরা ভুলে যাই সেটা কিভাবে দেখতে পারি, সেটা হচ্ছে এই যে
অ্যারো দেওয়া, যে রেড আর গ্রিন অ্যারো, সো এই রেড আর গ্রিন অ্যারোর উপরে যদি আমরা মাউস হোভার করি, মানে কিছুক্ষণ মাউস রেখে দিই, তাহলে পোর্ট নাম্বারটা শো করে। দ্যাট মিনস আমার এই যে রাউটার, এই রাউটারের এই ইন্টারফেস, যে ইন্টারফেস দিয়ে আমার ইউজার ল্যান কানেক্টেড, সেই ইন্টারফেসের নাম্বার হচ্ছে গিগ 000, 0/0/0। এখন অনেকে বলতে পারেন স্যার আমরা মাউস হোভার করলে এটা শো করে না, তো সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রেও তো এই যে অপশনসে যাবেন, প্রেফারেন্সে যাবেন, গিয়ে দেখবেন এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে শো পোর্ট লেভেল হোয়েন মাউস ওভার ইন লজিক্যাল ওয়ার্কস্পেস, এইটা একটা অপশন। আর আরেকটা হচ্ছে অলওয়েজ শো পোর্ট লেভেল ইন লজিক্যাল ওয়ার্কস্পেস। সো এখানে যে কোনো একটা অপশন আপনারা চুজ করতে পারবেন, আইদার দিস ওয়ান অর দিস ওয়ান। যদি অলওয়েজ শো দিয়ে রাখেন তাহলে আপনার এখানে এই লেভেলগুলো অল দা টাইম শো করতে থাকবে। আর যদি এই অপশনটা যেটা আমার এখন দেওয়া আছে সেটা হচ্ছে শো পোর্ট লেভেল হোয়েন মাউস ওভার ইন লজিক্যাল ওয়ার্কস্পেস, এটা দেওয়া থাকলে তখন হচ্ছে আপনি এখানে হোভার করলে এটা আসবে, 1 মিনিট পরে এটা আবার চলে যাবে। আচ্ছা, লেটস সে এখন এই দুইটা অপশনের কোনোটা অপশনই কাজ করতে পারতেছেন না, কোনোটা অপশন দিয়ে আপনার এখানে কাজ হচ্ছে না, তো তখন কি করবেন? তখন হচ্ছে আগে একটা কাজ করবেন, সেটা হচ্ছে শো রানিং কনফিগ। রানিং কনফিগ দিয়ে দেখবেন যে এখানে অ্যাকচুয়ালি ইন্টারফেস আছে কয়টা। দেখেন আমার ইন্টারফেস গিগ 000, গিগ 001, গিগ 002, তিনটা ইন্টারফেস আছে। ওকে, দেন কনফিগ টার্মিনাল। আপনি এখন যে কোনো একটা ইন্টারফেসের মধ্যে ঢুকেন, লেটস সে ইন্টারফেস গিগ 0। আচ্ছা, ইন্টারফেসে ঢোকার জন্য কমান্ড হচ্ছে আইএনটি অথবা ইন্টারফেস। একটা ইন্টারফেসের ভিতরে ঢোকার কমান্ড হচ্ছে আইএনটি অথবা ইন্টারফেস। দেন ইন্টারফেসের নাম অথবা নাম্বারটা, আমাদের ইন্টারফেস হচ্ছে গিগাবিট ইথারনেট, এর জন্য আপনি শর্টে জি লিখতে পারেন, অর গিগাবিট ইথারনেট পুরো কথাটা লিখতে পারেন। গিগাবিট ইথারনেট লিখতে গেলে খেয়াল রাখবেন ই কিন্তু বড় হাতের হবে, এই জন্য ইন শর্ট জি লেখাই বেটার। ঠিক আছে, শুধু গিগাবিট। লেটস সে আমি যেতে যাচ্ছি হচ্ছে 000, এই ইন্টারফেসটার মধ্যে ঢুকলাম, ইন্টারফেসে ঢুকে গেছি। ঢুকে আমি ইন্টারফেসটাকে আপ করে দিব, করে আমি দেখব যে আমার এই যে টপোলজি, এই টপোলজির কোনো ইন্টারফেস আপ হচ্ছে কিনা। ওকে, সো লেটস সে আমি এখানে এটাকে আপ করার কমান্ড হচ্ছে নো শাটডাউন। কোন একটা ইন্টারফেসকে যদি আপ করতে চান সেখানে লিখতে হবে নো শাটডাউন, আর যদি ডাউন করতে চান তাহলে লিখবেন শাটডাউন। তো লিখলাম নো শাটডাউন। নো শাটডাউন কমান্ড দেওয়ার পর আমি দেখতেছি ও আচ্ছা এই ইন্টারফেসটা গ্রিন হয়ে গেছে রেড থেকে, তার মানে এই ইন্টারফেসের নাম্বার হচ্ছে গিগ 000। তো তার মানে আমি এই ইন্টারফেসটাকে এখন কনফিগার করব, যেহেতু এটা আমার ইউজার ল্যান। তো এইভাবে করে আমরা যদি কোনো ইন্টারফেসের নাম্বার না জানি, এভাবে কোনো ওটাকে আপ করে আবার এই যে শাটডাউন কমান্ড এটাকে ডাউন করে দিলাম। ওকে, সো ডাউন করলাম, ওকে আচ্ছা এটাই ডাউন হলো, তাহলে কনফার্ম হইলাম এইটাই হচ্ছে ইন্টারফেস। এভাবে আপ ডাউন করে আমরা চেক করতে পারি যে আমি কোন ইন্টারফেসটাকে কনফিগার করতে যাচ্ছি। তো আমি চাচ্ছি এখন এই ইন্টারফেসটাকে কনফিগার করতে, যেটা আমার ইউজার ল্যানের সাথে কানেক্টেড। সো আমি এই ইন্টারফেসটাতে ঢুকবো। সো অলরেডি তো আমি ইন্টারফেসটাতে ঢুকে আছি, ইন্টারফেস গিগ 000। এখন এখানে আমি কি করব? আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। সো আইপি অ্যাড্রেস এখানে অ্যাসাইন করার কমান্ড হচ্ছে আইপি। যদি আইপি v4 অ্যাড্রেস অ্যাসাইন করতে চান তার জন্য লিখতে হয় আইপি দেন অ্যাড্রেস। ওকে, আইপি অ্যাড্রেস। এখানে কোন আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে এই গিগ 000 ইন্টারফেসে? লাস্ট ক্লাসে বলেছিলাম, মনে আছে কারো? স্যার গেটওয়েটা ওই ল্যানের আইপি ওই হিসেবে। ল্যানের গেটওয়ে, যেই ল্যান দিয়ে এই ইন্টারফেসটা রাউটারের সাথে কানেক্টেড, সেই ল্যানের গেটওয়ে। সো দ্যাট মিন্স আমার ইউজার ল্যানের গেটওয়ে। আমার ইউজার ল্যানের গেটওয়ে কত? গেটওয়ে হচ্ছে 1.254। তো তাহলে আমি এখানে এই গেটওয়েটা এখানে অ্যাসাইন করব এই ইন্টারফেসের মধ্যে, আইপি অ্যাড্রেস 192.168.1.254 স্পেস গেটওয়ের সাবনেট মাস্ক। গেটওয়েটা যেই নেটওয়ার্কের, সেই নেটওয়ার্কের সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0, যেহেতু এটা /24 এর নেটওয়ার্ক। ইন্টার। এটা দেওয়া মাত্রই হচ্ছে কি IPv4 অ্যাড্রেস সেট হয়ে গেল। এবার যদি আমি IPv6 অ্যাড্রেস সেট করতে চাই একই ইন্টারফেসে, তাহলে কমান্ড হচ্ছে IPv6। IPv4 এর জন্য হচ্ছে শুধু আইপি, আর IPv6 এর জন্য হচ্ছে IPv6 দেন অ্যাড্রেস, ওই একই কমান্ড। তারপরে IPv6 গেটওয়েটা। তো আমার IPv6 গেটওয়েটাকে আমি কপি করে নিয়ে আসি, যেহেতু একটু বড় অ্যাড্রেস, সো এটাকে কপি করে নিয়ে আসতে পারি আমি এখানে এনে, যে এখানে রাইট মাউস ক্লিক করে পেস্ট IPv6 অ্যাড্রেসটাকে বসিয়ে দিলাম। আচ্ছা,
IPv6 এ যেহেতু সাবনেট মাস্ক নেই এই কারণে এখানে আমরা দেই স্ল্যাশ দিয়ে 64। IPv6 এ কোনো সাবনেট মাস্ক নেই এই কারণে আমরা স্ল্যাশ দিয়ে 64 লিখে দেই, ইন্টার। IPv6 অ্যাড্রেস অ্যাসাইন করা হয়ে গেল। আচ্ছা, আপনাদের পরীক্ষার সময় এটা হচ্ছে অনলি পরীক্ষা পারপাসের জন্য, ওকে? আপনাদের পরীক্ষার সময় আপনাদেরকে বলতে পারে যে রাউটার ইন্টারফেসে লিংক লোকাল অ্যাড্রেস অ্যাসাইন করো, ওকে? কি বলতে পারে? রাউটারের ইন্টারফেসে লিংক লোকাল অ্যাড্রেস অ্যাসাইন করো। তো রাউটারের ইন্টারফেস মানে কি? যে ইন্টারফেস দিয়ে আমরা কোনো না কোনো ল্যান কানেক্টেড, সো লেটস সে আমাকে বললো যে আমার ইউজার ল্যানের জন্য একটা লিংক লোকাল অ্যাড্রেস ওরা আমাকে দিয়ে দিছে। লেটস সে ইউজার ল্যানের জন্য লিংক লোকাল, লেটস সে FE80::, ওকে? সো ইউজার ল্যানের জন্য ওরা আমাকে এই লিংক লোকাল অ্যাড্রেসটা বলে দিল, ঠিক আছে? পরীক্ষার সময় হয়তো কোশ্চেনের মধ্যে বা আইপি টেবিলের মধ্যে এরকম কোথাও এটা বলে দিবে। সো আপনাকে বলে দিল যে এই ইউজার ল্যানের জন্য এই লিংক লোকাল অ্যাড্রেসটাকে রাউটারের ইন্টারফেসে অ্যাসাইন করো। সো কিভাবে করবেন? তো তাহলে ইউজার ল্যান কানেক্টেড যেহেতু গিগ 000 ইন্টারফেস দিয়ে, তাহলে এটাকে অ্যাসাইন করতে হবে গিগ 000 ইন্টারফেসের মধ্যে। তো আমরা এই G000 ইন্টারফেসের মধ্যে অলরেডি ঢুকে আছি। সো এখানে যদি আমি লিংক লোকাল অ্যাড্রেস অ্যাসাইন করতে চাই, কিভাবে অ্যাসাইন করব? লিংক লোকাল তো একটা IPv6 অ্যাড্রেস, তাহলে ওকে অ্যাসাইন করার উপায়ও হচ্ছে কি IPv6 এর মতন করি। IPv6 অ্যাড্রেস অ্যাসাইন করি আমরা কিভাবে? IPv6 অ্যাড্রেস এই কথাটা দিয়ে। তো এইভাবেই আমি IPv6 অ্যাড্রেস লিখবো। তারপর হচ্ছে যে লিংক লোকাল অ্যাড্রেসটা দিতে বলছে সেটা কি FE80::, সেই অ্যাড্রেসটাকে দিব। লিংক লোকাল অ্যাড্রেস অ্যাসাইন করার সময় /64 দেওয়া লাগে না। তাহলে কি করতে হয়? অ্যাড্রেসটা লিখে স্পেস লিংক হাইফেন লোকাল, ওকে? এখানে /64 না লিখে এখানে লিখতে হবে স্পেস লিংক হাইফেন লোকাল, ইন্টার। সো এইভাবে করে আমরা লিংক লোকাল অ্যাড্রেস ইন্টারফেসে অ্যাসাইন করি। বোঝা গেছে সবার? এই যে 3টা কমান্ড দিলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? ইয়েস বিনয়? স্যার এই মানে এক্সামে বলে দিতে পারে যে লিংক লোকাল অ্যাড্রেসটা মানে রাউটার ইন্টারফেসে দেওয়ার জন্য, জি এটা জি, মানে কারণটা কি স্যার? মানে এটা এটার জাস্ট উদ্দেশ্যটা যে কি? আমরা কিভাবে লিংক লোকাল, যদি আমার ইন্টারফেসে লিংক লোকাল অ্যাড্রেস অ্যাসাইন করার প্রয়োজন পড়ে সেটা কিভাবে করতে পারি, ওকে? রাউটারকেও একটু নোটিফাই করা যে তোমার লিংক লোকাল অ্যাড্রেস কোনটা, ও জাস্ট মানে আচ্ছা, এটা বোঝানোর জন্য। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ইয়েস স্যার। তো এতটুকু আমরা দিলাম। আচ্ছা, এখন লেটস সে আমরা যখন কোনো কিছু কাজ করি বা কোনো কিছু মানে রিয়েল লাইফে কোনো কিছু করতে যাই, আমরা অনেক সময় অনেক জায়গায় নোট লিখে রাখি না সহজে বোঝার জন্য যে ওকে এটা কি কাজ করতেছে? বা প্রোগ্রামিং যখন করি, এখানে যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন, আমরা অনেক সময় কি প্রোগ্রামের পাশে বা ফাংশনের পাশে নোট লিখে রাখি আসি না যে আচ্ছা এই ফাংশনটা এই কাজ করতেছে। সো সেম ভাবে আমরা কি করতে পারি? আমাদের রাউটারে এই যে ইন্টারফেস গুলো, এই ইন্টারফেস গুলোর ভিতরে আমরা একটা করে নোট লিখতে পারি বুঝানোর জন্য যে ওকে এই ইন্টারফেসটার কাজ কি, এই ইন্টারফেসটার পারপাস কি, এই ইন্টারফেসটা কি কাজ করতেছে, ঠিক আছে? লাইক পরবর্তীতে কেউ যদি আমার নেটওয়ার্ক নিয়ে আমার এই নেটওয়ার্কটা দেখে, তাদের জন্য যাতে সুবিধা হয়, যেটাকে আমরা কাইন্ড অফ বলতে পারি ডকুমেন্টেশন, ঠিক আছে? সো এরকম আমরা নোট লিখতে পারি ইন্টারফেসের মধ্যে। সো ইন্টারফেসের মধ্যে আমরা যে নোট লিখি, বেসিক্যালি এটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন দেওয়া, ইন্টারফেসের ডেসক্রিপশন অ্যাসাইন করা। তো আমরা ইন্টারফেসের মধ্যে ডেসক্রিপশন লিখতে পারি। পরীক্ষার সময় আপনাদেরকে শুধু বলতে পারে যে ইন্টারফেসের ডেসক্রিপশন দাও, ঠিক আছে? সো দ্যাট মিন্স আপনাকে ইন্টারফেসে একটা ডেসক্রিপশন অ্যাসাইন করতে হবে, নিজের মনের মতো একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। আর যদি স্পেসিফিক কোনো মেসেজ দিয়ে বলে যে এই মেসেজটাকে ডেসক্রিপশন আকারে সেট করো, তখন ওইটাই কিন্তু ডেসক্রিপশন আকারে দিতে হবে, ওকে? সো আমরা দেখি তাহলে কিভাবে ডেসক্রিপশন অ্যাসাইন করা যায়। একটা ইন্টারফেসে ডেসক্রিপশন লেখার জন্য আগে আমাকে ওই ইন্টারফেসে থাকতে হবে। যেহেতু আমি অলরেডি এখন একটা ইন্টারফেসের মধ্যে আছি, সো এখানে আমি এখন ডেসক্রিপশনটা লিখতে পারবো। সো কিভাবে ডেসক্রিপশন লিখবো? ডেসক্রিপশন লেখার কমান্ড হচ্ছে ডেসক্রিপশন, তারপরে আপনার যা লেখার আপনি তাই লিখবেন। লেটস সে দিস ইজ ইউজার ল্যান, এন্টার। সো এটা লিখে আমি বলে দিলাম যে ওকে এই ইন্টারফেসটা হচ্ছে ইউজার ল্যান পারপাসে কাজ করবে, জাস্ট একটা ডেসক্রিপশন লিখে রাখলাম। তো এখন সবকিছু যখন আমার করা শেষ হয়ে যাবে, তারপরে আমি কি করব? এই ইন্টারফেসটাকে আপ করে দিব। এটা আপনি আগেও করতে পারেন, পরেও করতে পারেন, নো প্রবলেম। আমরা জানি ইন্টারফেসকে আপ করার কমান্ড হচ্ছে নো শাটডাউন, লিখে এন্টার, এক্সিট দিয়ে ইন্টারফেসটাকে বের হয়ে গেলাম। সো এই ইন্টারফেসটা আমার কাজ করা শেষ হয়ে গেল। এটা IPv4 IPv6 দুই ধরনের আইপি অ্যাড্রেস দিয়ে ইন্টারফেসটাকে আপ করে দিছি, ওকে? সো আমরা এই একই কাজ এখন আমাদের পরের ইন্টারফেসের জন্য করব। এখন পরের ইন্টারফেসটা কত সেটা তো আমি জানি না। সো তাহলে এটা চেক করার জন্য কি করব? আমি ইন্টারফেসকে আপ ডাউন করে, মানে
এনেবল ডিসেবল করে দেখি। সো ইন্টারফেস G001 নামে একটা ইন্টারফেস ছিল, আমরা জানি G000 একটা ছিল, 001 একটা ছিল, 002 একটা ছিল। সো G001 এটাতে ঢুকে আমি যদি নো শাটডাউন কমান্ড দেই, দেখা যাচ্ছে ইন্টারফেসটা আপ হয়েছে, তার মানে এটা G001। আচ্ছা, ইন্টারফেস আপ আছে, কোনো প্রবলেম নাই। এই যে একটু আগে এখানে আমি যে কাজগুলো করলাম, এগুলো কিন্তু এই সিকোয়েন্সেই যে করতে হবে তা না, আপনি চাইলে যে কোনোটা আগে পরে করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন আমি ইন্টারফেসটাকে আগে আপ করে নিছি, নো প্রবলেম। আমি এখন আগে এখানে ডেসক্রিপশন সেট করব। ডেসক্রিপশন, দিস ইজ সার্ভার ল্যান, আগে ডেসক্রিপশন সেট করলাম। IPv6 অ্যাড্রেস আগে সেট করতেছি। সো আমাদের IPv6 অ্যাড্রেস এটার জন্য হচ্ছে this one। আমি অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আসি, পেস্ট /64, IPv6 এর জন্য /64 লেখা লাগে। IP অ্যাড্রেস 192.168.2.254.255.255.255.0। ওকে, সো IPv6 IPv4 দুই ধরনের অ্যাড্রেসই সেট করলাম, ডেসক্রিপশনও সেট করছি, ইন্টারফেসকে আগেই নো শাটডাউন দেওয়া আছে। এখানে আমি লিংক লোকাল অ্যাড্রেস আর সেট করব না, লেটস আমার দরকার নাই। সো এই ইন্টারফেসও কনফিগার করা শেষ। সো ইন্টারফেস গুলো যদি কনফিগার হয়ে যায়, দ্যাট মিন্স এখানেও এখন ডিফল্ট গেটওয়ে দেওয়া, এখানেও ডিফল্ট গেটওয়ে দেওয়া। তার মানে আমার রাউটার এখন জানে যে এক লাইন থেকে কিভাবে বের হইতে হবে এবং অন্য লাইনে কিভাবে ঢুকতে হবে, সবার ইনফরমেশন রাউটারকে বলে দেওয়া আছে। তার মানে আমি এখন চাইলেই এই ল্যান থেকে এই ল্যানের ইউজারের সাথে কমিউনিকেট করতে পারবো। দেখি পারা যায় নাকি। কমিউনিকেট করার জন্য আমরা চেক করি হচ্ছে পিং করে। সো পিং 192.168.2.1, 2.1 হচ্ছে কার অ্যাড্রেস, google.com এর জন্য মনে হয় আমরা 2.1 দিছি। সো 2.1 এ যখনই পিং করলাম, পিং করে প্রথমে একটা মেসেজ আমার টাইম আউট গেছে, বাট পরের সবগুলো মেসেজ কি সাকসেসফুলি সেন্ড হয়েছে। আমি যদি আবার এখন পিং করি, এবার আর আমার একটাও টাইম আউট যাবে না, এবার আমার সবগুলোই সাকসেসফুল হবে। দেখেন চারটাই সাকসেসফুল হয়েছে। সো দ্যাট মিন্স আমি এক ল্যান থেকে আরেক ল্যানের সাথে কমিউনিকেশন করতে পারছি IPv4 অ্যাড্রেস দিয়ে। তো এবার আমি একটু চেক করি যে আমি IPv6 দিয়ে কমিউনিকেট করতে পারি কিনা। একই কমান্ড পিং, এবার জাস্ট IPv4 অ্যাড্রেসের জায়গায় v6 অ্যাড্রেস দিব, লিখে এন্টার। ইন্টার দিলে যেটা বলতেছে রিকোয়েস্ট টাইম আউট, আমরা জানি প্রথমটা তো টাইম আউট হওয়ার কথা, বাট এখানে তারপরেরটাও টাইম আউট যাচ্ছে, দুইটা টাইম আউট। ওকে, লেটস সি। 3 নাম্বারও টাইম আউট যাচ্ছে, সো তিনটা টাইম আউট যাচ্ছে, তার মানে এখানে এখন কমিউনিকেশন হচ্ছে না। সো IPv4, আমরা IPv4 IPv6 যেভাবে কনফিগার করি দুইটাকেই কিন্তু একইভাবে কনফিগার করলাম, বাট IPv4 দিয়ে কমিউনিকেশন হচ্ছে, v6 দিয়ে হচ্ছে না। ওয়াই? দুইটাই তো একইভাবে কনফিগার করলাম, বাট স্টিল একটা দিয়ে হচ্ছে আরেকটা দিয়ে হচ্ছে না। রিজনটা কি? রিজনটা হচ্ছে বাই ডিফল্ট আমাদের রাউটার দুই ধরনের, মানে আমাদের রাউটার দুই ধরনের প্যাকেটে ট্রান্সফার করতে পারে, IPv4 ও পারে, IPv6 ও পারে। কিন্তু বাই ডিফল্ট শুধুমাত্র IPv4 এনেবল করা, মানে রাউটারকে বলা আছে তুমি বাই ডিফল্ট শুধু v4 দিয়ে কমিউনিকেট করতে পারবা, v6 দিয়ে পারবা না। v6 দিয়ে যদি কমিউনিকেট করতে চাও, ওই ফিচারসটাকে তোমার এনেবল করে নিতে হবে ম্যানুয়ালি। ওটা ডিফল্ট এনেবল থাকবে না, ওটা তোমাকে ম্যানুয়ালি এনেবল করতে হবে। সো ম্যানুয়ালি কিভাবে এনেবল করতে হবে, সেটা হচ্ছে এই গ্লোবাল কনফিগারেশন মোড থেকে একটা কমান্ড দিতে হবে, সিম্পল একটা কমান্ড। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে একটা কমান্ড এক্সিকিউট করতে হয়, সেটা হচ্ছে IPv6 unicast routing। এই IPv6 unicast routing এই কমান্ডটা দিলে হচ্ছে আপনার IPv6 রাউট এনেবল হয়ে যায়। সো এখন আমি এই যে একটু আগে যে পিং মেসেজটা আমার টাইম আউট গেল, এই সেম পিং মেসেজ যদি আমি এখন পাঠাই, এখন ঠিকই প্যাকেট পাস হচ্ছে, কোনো টাইম আউট হয় নাই। ক্লিয়ার এভরিওয়ান? সো এইভাবে করে আমরা রাউটারের ইন্টারফেসের মধ্যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি এবং দুইটা লাইনের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করি উইথ IPv4 এন্ড IPv6। এনি স্যার কোশ্চেন? প্রথমবার সব সময় তো টাইম আউট হয়, এটা কিসের জন্য হয়? মানে যে কোনো কিছু করলেই তো টাইম আউটটা হয় প্রথমবার। এক্স্যাক্টলি, একটা খুব সুন্দর কোশ্চেন করছেন। এটা হচ্ছে প্রথমবার এই টাইম আউটটা হয় ইট বিকজ রাউটার বেসিক্যালি সকল ইনফরমেশন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যে ইনফরমেশন পাস করতেছে, এই ইনফরমেশন পাস করার জন্য রাউটারের একটা টেবিল আছে। ওকে,
সো এই টেবিলটাকে বলা হয় আরপ টেবিল বা এআরপি টেবিল, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল টেবিল। ওকে, সো এই অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল টেবিলের মধ্যেই বেসিক্যালি রাউটার হচ্ছে তার আইপি অ্যাড্রেস, মানে প্রতিটা ডিভাইসের যার যার সাথে কানেক্টেড তার আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসের একটা মানে চার্ট মেইনটেইন করে যে কোন আইপি কোন ম্যাকের। ঠিক আছে, বিকজ অফ কমিউনিকেশন গুলো কিন্তু হয় হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে ওই ম্যাক অ্যাড্রেসের উপরে বেসিস করে যে কার ম্যাক কোনটা, আমি ওই ম্যাকের কাছে যাইতে যাচ্ছি, আমি অমুক ম্যাকের কাছে যেতে যাচ্ছি। ঠিক আছে, সো অমুক ম্যাক এখন কোন আইপির সাথে আছে, সেই আইপি যেদিকে সেদিকে ডাটা পাস করো, অমুক ম্যাক যেই আইপিতে আছে সেই আইপি যেদিকে তার সাথে কানেক্টেড পথে ডাটা পাস করো। সো এই ইনফরমেশনটা মেইনটেইন করে হচ্ছে এআরপি টেবিল। এখন এই এআরপি টেবিলটা ইনিশিয়ালি জেনারেট হইতে কিছুক্ষণ সময় নেয়, ওই টাইমের ভিতরে প্রথম প্যাকেটটা মিস যায়। ঠিক আছে, এই কারণে প্রথম প্যাকেট মিস যাওয়ার পরে যখন এআরপি টেবিল রেডি হয়ে যায় তারপরে প্যাকেট ঠিক মতনই আদান প্রদান হয়। আর এই এআরপি টেবিলের উপর বেসিস করেই অ্যাকচুয়ালি অনেক ধরনের অ্যাটাকও, মানে নেটওয়ার্ক অ্যাটাক যেগুলো হয়, এই ধরনের অনেক ধরনের অ্যাটাক, যেমন একটা অ্যাটাক আছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, এটা পিওরলি বেসড অন এই মানে এই এআরপি টেবিলের ইনফরমেশনের উপরে। ঠিক আছে, সো আপনারা যখন নেটওয়ার্ক সিকিউরিটি, নেটওয়ার্ক অ্যাটাকস এগুলো নিয়ে পড়বেন তখন দেখবেন এই এআরপি অ্যাটাক মানে এআরপি টেবিলের কতটা গুরুত্ব আছে। আপনাদের একটা চ্যাপ্টারই আছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল নিয়ে মডিউলের ভিতরে, একটু গো থ্রু করেন তাহলে বাকিটা বুঝতে পারবেন। ক্লিয়ার? ইয়েস স্যার। এনি মোর কোশ্চেন রিগার্ডিং? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা স্যার প্রসেস বা হচ্ছে স্টেপ গুলো স্যার মনে রাখবো কিভাবে, যে হচ্ছে কোনটার পরে কোনটা আসতেছে বা হচ্ছে কি আমরা কোনটা হচ্ছে কি আমরা ইনপুট দিব? কোনটার পরে কোনটা মিন্স হচ্ছে আপনার কোশ্চেনটা আমার কাছে ক্লিয়ার না। স্যার এই যে আমরা স্যার মানে একটা ডিভাইসকে আরেকটা ডিভাইস দিয়ে হচ্ছে কি আমরা যে সাপোজ করতেছি মানে অ্যাক্সেস করতেছি, তো সেক্ষেত্রে স্যার মানে প্রসেস গুলো আসলে স্যার কোনটার পর কোনটা আসতেছে স্যার সেটা হচ্ছে ক্লিয়ার হচ্ছে না কোনটার আমার। পরে কোনটা না, আমি এখানে আপনাদেরকে স্টেপ দেখাচ্ছি। পরীক্ষার সময় যেগুলো হবে, পরীক্ষার সময় আপনাদের স্টেপ গুলো কোশ্চেনে লেখা থাকবে যে ওকে ডু দিস ওয়ান, ডু দ্যাট ওয়ান, ডু দ্যাট ওয়ান। আপনাদের ওই স্টেপ গুলো দেওয়া থাকবে, আপনি ওই স্টেপের এগেইনস্টে যে কাজ সেই কাজটা করবেন। যেমন আপনাকে পরীক্ষার সময় লেখা থাকবে যে রাউটারের প্রিভিলেজ মোডকে সিকিউর করো, এই কথাটা লেখা, বা প্রোটেক্ট ডিভাইস কনফিগারেশন। সো ডিভাইস কনফিগারেশন মানে হচ্ছে প্রিভিলেজ মোডকে সিকিউর করা। সো প্রিভিলেজ মোডকে সিকিউর করার কমান্ড কি? এনেবল পাসওয়ার্ড আর এনেবল সিক্রেট। সো তখন ওইটা ইউজ করতে হবে। আপনাকে একটা স্টেপ বলে দিবে, ওই স্টেপের এগেইনস্টে যে কাজটা সেটা আপনাকে করতে হবে। আপনার স্টেপ মনে রাখা লাগবে না যে আমার এই সিরিয়ালে এই কাজগুলো করতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে ওই কাজের এগেইনস্টের কমান্ডটা কি, ওই কাজটা করার জন্য কোন কমান্ড লিখতে হবে। জি স্যার, কোন বুঝতে পেরেছি। প্রিভিলেজ মোডে গিয়ে করতে হবে সেটা মনে রাখতে হবে স্যার। মানে কোন মোডে গিয়ে করতে হবে সেটা তো আছেই, বাট কোশ্চেনটাও আপনাকে বুঝতে হবে। আপনাকে আমি বললাম যে protect the router from unauthorized access বা secure all the way to access a router। সো এই কথাটার মানে কি? প্রোটেক্ট রাউটার ফ্রম আনঅথরাইজড অ্যাক্সেস মানে রাউটারকে যাতে আনঅথরাইজড কেউ অ্যাক্সেস না করতে পারে সেই জন্য রাউটারকে প্রোটেক্ট করো। এখন আনঅথরাইজড তার মানে আমাকে জানতে হবে যে রাউটারে আগে অ্যাক্সেস করা যায় কয় ভাবে। তো সেই অ্যাক্সেস করার ওয়েতে আমাকে এমন কোন সিকিউরিটি অ্যাপ্লাই করতে হবে যাতে শুধুমাত্র অথরাইজড পারসনই ওখানে মানে ঢুকতে পারে। তার মানে কি রাউটারে সিকিউরিটি দিতে বলছে, মানে পাসওয়ার্ড দিতে বলছে। পাসওয়ার্ড কোথায় দিতে বলছে? রাউটারে ঢোকার পথে। রাউটারে ঢোকার পথ কয়টা? দুইটা। রিমোটলি, ফিজিক্যালি। রিমোটলি ঢুকি ভিটিওয়াই দিয়ে, ফিজিক্যালি ঢুকি কনসোল দিয়ে। তার মানে আমাকে কনসোল পোর্ট ভিটিওয়াই পোর্টকে সিকিউর করতে বলছে। এই যে এইভাবে এখন আপনি জানেন যে কনসোলকে কিভাবে সিকিউর করতে হবে, ভিটিওয়াই কে কিভাবে সিকিউর করতে হবে। সো আপনাকে স্টেপ পড়ে বুঝতে হবে যে ওই স্টেপের কাজটা কি। ক্লিয়ার এখন? জি স্যার। ইয়েস মেহেদি। স্যার রাউটারে ধরেন স্যার একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলাম একটা গেটওয়ের জন্য, এবার পরবর্তীতে ওই আইপি অ্যাড্রেসটা মানে না মুছে কিংবা ডিলিট না করে যদি অন্য আরেকটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি, তাহলে কি শেষের আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন হয়ে থাকবে না প্রথমটাই থাকবে স্যার? নরমালি রাউটারের ইন্টারফেসে যদি আমরা একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে ওই ইন্টারফেসের উপরেই আবার আরেকটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি তাহলে শেষেরটাই কাজ করে, মানে শেষেরটাই থাকে, প্রথমটা থাকে না। বাট এটা খুবই একটা খারাপ প্র্যাকটিস, খুবই একটা বাজে প্র্যাকটিস। রাউটারে আমরা যখনই কোনো কনফিগারেশন করব
যদি কনফিগারেশনটা ভুল হয়, যেমন বললেন যে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলাম, আইপি অ্যাড্রেসটা ভুল আইপি অ্যাসাইন করছি, আমাকে এখানে অন্য একটা আইপি অ্যাসাইন করতে হবে। ভালো প্র্যাকটিস স্যার। হচ্ছে আগে ওটাকে রিমুভ করতে হবে, তারপরে সঠিকটাকে অ্যাপ্লাই করতে হবে। দ্যাট মিন্স ডিলিট ফার্স্ট, অ্যাপ্লাই নিউ, নট হচ্ছে কি ওভাররাইট। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। যেটা ভুল হবে সেটাকে ডিলিট করতে হবে। ডিলিট করার কমান্ড কি? যেই কমান্ড দিয়ে সেট করি তার আগে নো। আইপি অ্যাড্রেস সেট করার কমান্ড কি? আইপি অ্যাড্রেস দেন আইপি অ্যাড্রেসটা। অ্যাড্রেস। সো তাহলে রিমুভ করার কমান্ড হবে কি? নো আইপি অ্যাড্রেস। ইয়েস স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সো এতটুকু যা দেখালাম সবার এতটুকু ক্লিয়ার? কোনো কোশ্চেন নেই? ওকে, তাহলে এবার আসি হচ্ছে আমাদের নেক্সট টপিকে, সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা রাউটারকে কিভাবে অ্যাক্সেস করছি এটা বলেন দেখি। কোন মিডিয়াম, কোন মাধ্যমটা ইউজ করে আমরা রাউটারকে অ্যাক্সেস করছি এতক্ষণ পর্যন্ত? কনসোল পোর্ট দিয়ে অ্যাক্সেস করছি। কনসোল পোর্ট দিয়ে। তো এটাকে কি ধরনের অ্যাক্সেস বলা হচ্ছে? ফিজিক্যাল অ্যাক্সেস। ফিজিক্যাল অ্যাক্সেস। তো আমরা এতক্ষণ পর্যন্ত রাউটারকে ফিজিক্যালি অ্যাক্সেস করছি কনসোল পোর্টের থ্রুতে। আচ্ছা, এখন আপনাদেরকে বলেছিলাম না যে আমরা রাউটারকে আরেকভাবে অ্যাক্সেস করতে পারি, দ্যাট মিন্স রিমোট অ্যাক্সেস। রাউটারকে ইনিশিয়ালি আমরা রিমোট অ্যাক্সেস করতে পারি, এটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। রাউটারকে রিমোট অ্যাক্সেস করার জন্য আমাদের কিছু বেসিক ইনফরমেশন লাগে। বেসিক ইনফরমেশন বলতে বেসিক্যালি একটা রাউটার বলেন বা একটা সুইচ বলেন, এদেরকে রিমোটলি অ্যাক্সেস করার জন্য দুইটা শর্ত লাগে, মানে দুইটা শর্ত ফুলফিল করতে হয়। রাউটার বলি সুইচ বলি, যে কোনো ডিভাইসকে রিমোটলি কানেকশন এস্টাবলিশ করার জন্য, মানে তাদের সাথে রিমোট কানেক্টিভিটি এস্টাবলিশ করার জন্য দুইটা শর্ত ফুলফিল করা লাগে। শর্ত দুইটা কি? এক নাম্বার শর্ত হচ্ছে রাউটার বা সুইচ তার রিমোট কানেকশনের যে পোর্ট, দ্যাট মিন্স কি ভিটিওয়াই পোর্ট, এই ভিটিওয়াই পোর্ট প্রোটেক্টেড থাকতে হয়। প্রোটেক্টেড মানে হচ্ছে এই ভিটিওয়াই পোর্টে পাসওয়ার্ড সেট থাকতে হবে। বুঝতে পারছি? রাউটার বা সুইচের ভিটিওয়াই পোর্ট মানে রিমোট কানেকশনের যে পোর্ট, সেই পোর্টকে সিকিউর থাকতে হবে, মানে ওখানে একটা পাসওয়ার্ড এনেবল থাকতে হবে। তো আমাদের রাউটারের ভিটিওয়াই পোর্টে কি পাসওয়ার্ড এনেবল? জি স্যার। তার মানে প্রথম শর্ত ফুলফিল হইল। আচ্ছা, দ্বিতীয় শর্ত সেটা হচ্ছে যেই ডিভাইসে আপনি রিমোট কানেক্টিভিটি এস্টাবলিশ করতে চান সেই ডিভাইসের একটা লজিক্যাল অ্যাড্রেস থাকতে হবে, মানে যেই অ্যাড্রেসের থ্রুতে আপনি ওই ডিভাইসের সাথে রিমোট কানেক্টিভিটি এস্টাবলিশ করবেন। উইদাউট দিস লজিক্যাল অ্যাড্রেস আপনি ডিভাইসের সাথে রিমোট কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারবেন না। মানে হচ্ছে কি রাউটার বা সুইচের একটা আইপি অ্যাড্রেস থাকতে হবে, যেই আইপি অ্যাড্রেসের থ্রুতে আপনি তার সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করবেন। তো আমাদের রাউটারের, লেটস সে আমাদের রাউটার মানে পিসি, ইউজার পিসি থেকে আমার রাউটারকে আমি রিমোট কানেক্টিভিটি এস্টাবলিশ করতে যাচ্ছি। তো এই রিমোট কানেক্টিভিটি ইউজার পিসির যে ল্যান, এই ল্যানের একটা আইপি অ্যাড্রেস আমার রাউটারে ইন্টারফেসে অ্যাসাইন করা আছে না? তার মানে হচ্ছে কি রাউটারে একটা আইপি অ্যাড্রেস আছে, যে আইপি অ্যাড্রেসের থ্রুতে আমার ইউজাররা রাউটারের সাথে কি করতে পারবে? রিমোট কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারবে, মানে রাউটারকে কল করতে পারবে। সো দুই নাম্বার শর্ত হচ্ছে রাউটারে একটা বা সুইচে একটা আইপি অ্যাড্রেস থাকা লাগবে, যেই আইপি অ্যাড্রেসের থ্রুতে আমরা তার সাথে কমিউনিকেট করতে পারবো। তো আমার রাউটারে আইপি অ্যাড্রেস আছে, দ্যাট মিন্স আমি রাউটারে এখন রিমোট কানেক্টিভিটি করতে পারবো। সো আমার ডিভাইসে যদি আইপি অ্যাড্রেস না থাকে অথবা ডিভাইসের ভিটিওয়াই পোর্ট যদি আমি প্রোটেক্ট না করে রাখি বা সিকিউর না করে রাখি, তাহলে আমি রিমোট কানেক্টিভিটি করতে পারবো না। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সো তাহলে আমরা যদি বলি যে একটা ডিভাইসে রিমোট কানেক্টিভিটি করতে চাইলে তাহলে কি কি করতে হবে? প্রথমে দেখতে হবে বিটিওআই প্রোটেক্টেড আছে কিনা, মানে পাসওয়ার্ড আছে কিনা, দেন দেখতে হবে একটা লজিক্যাল অ্যাড্রেস আছে কিনা। এক্স্যাক্টলি। সো আমাদের রাউটার এখন যেহেতু এগুলো আছে, সো আমরা রাউটারকে রিমোট কানেক্টিভিটি করতে পারবো। আচ্ছা, একটা ডিভাইসকে রিমোট কানেক্টিভিটি মানে একটা ডিভাইসের সাথে রিমোট কানেক্টিভিটি এস্টাবলিশ করার জন্য দুই ধরনের প্রোটোকল ইউজ করা যায়। ওকে, উই ক্যান ইউজ টু টাইপস অফ প্রোটোকল। কি কি? একটাকে আমরা বলি হচ্ছে টেলনেট আর আরেকটাকে আমরা বলি হচ্ছে এসএসএইচ। সো আইদার আই ক্যান ইউজ টেলনেট অর এসএসএইচ। আমরা একটা ডিভাইসকে রিমোট কানেক্টিভিটি এস্টাবলিশ করার জন্য দুইটা
প্রোটোকল সাইমালটেনিয়াসলি মানে এট এ টাইমে দুইটা প্রোটোকল ইউজ করতে পারবো না, আমাদেরকে যে কোনো একটা প্রোটোকল ইউজ করতে হবে, আইদার টেলনেট ইউজ করতে হবে অর এসএসএইচ ইউজ করতে হবে। সো আমার নেটওয়ার্কে যদি টেলনেট এনেবল থাকে তাহলে এসএসএইচ ডিসেবল থাকবে, আর যদি এসএসএইচ এনেবল থাকে তাহলে টেলনেট ডিসেবল থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে। যখনই আমার ডিভাইসের ভিটিওয়াই পোর্টে পাসওয়ার্ড সেট করে আমি ওই লগইন কমান্ডটা দিয়ে আসি এবং আমার ডিভাইসে একটা আইপি অ্যাড্রেস সেট করে দেই, বাই ডিফল্ট টেলনেট এনেবল হয়ে যায়। টেলনেটকে সেপারেট ভাবে এনেবল করার জন্য আর কোনো কমান্ড লিখতে হয় না। ডিভাইসের ভিটিওয়াই পোর্টে পাসওয়ার্ড সেট করে যে লগইন কথাটা এবং ডিভাইসে একটা আইপি অ্যাড্রেস সেট করে দেওয়া, এই দুটো কাজ করে দিলেই ডিভাইসে টেলনেট এনেবল হয়ে যায়, আর কিছু করা লাগে না। এসএসএইচ এর জন্য ডিভাইসে কিছু এক্সট্রা কনফিগারেশন করতে হয়। বোঝা গেছে? এবার আসি টেলনেট আর এসএসএইচ এর মধ্যে পার্থক্য কি, যে আমরা এখানে দুইটা প্রোটোকল আছে, সো কোনটা কখন ইউজ করব। টেলনেটের থ্রুতে যখন আমরা রিমোট কানেক্টিভিটি এস্টাবলিশ করি তখন কমিউনিকেশন আমার ডিভাইস থেকে রাউটারের কাছে এবং রাউটার থেকে আমার কাছে যে কমিউনিকেশনটা হবে, আই মিন আমাদের মাঝখানে যে মেসেজ আদান প্রদান হবে, এই মেসেজ বা এই তথ্যগুলো আদান প্রদান হয় হচ্ছে প্লেইন টেক্সটে। ক্লিয়ার? টেলনেটের থ্রুতে আমরা যখন কমিউনিকেশন করি আমার ডিভাইস থেকে রাউটার এবং রাউটার থেকে আমার কাছে যে ধরনের তথ্য আদান প্রদান হবে এগুলো হয় হচ্ছে প্লেইন টেক্সটে। আর যদি এসএসএইচ ইউজ করে রিমোট কানেক্টিভিটি এস্টাবলিশ করা হয় এই তথ্যগুলো আদান প্রদান হয় হচ্ছে এনক্রিপ্টেড ওয়েতে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সিকিউরিটি, টেলনেট হচ্ছে লেস সিকিউর রিমোট কানেক্টিভিটি প্রোটোকল আর এসএসএইচ হচ্ছে সিকিউর রিমোট কানেক্টিভিটি প্রোটোকল। টেলনেটের থ্রুতে কমিউনিকেশন হয় হচ্ছে প্লেইন টেক্সটে, এসএসএইচ এ হয় হচ্ছে রিমোট কানেকশন, আমি সরি এনক্রিপ্টেড। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে টেলনেট করার জন্য একটা কমন পাসওয়ার্ড থাকে যেটা সবাই ইউজ করে। লেটস সে আমার ডিভাইসটাতে আমি এখন 5 জনকে রিমোট কানেক্টিভিটি করার পারমিশন দিয়ে রাখছি। সো 5 জন ইউজার আমার ডিভাইসে যখন রিমোট কানেক্টিভিটি এস্টাবলিশ করবে ওরা লগইন করার সময় একই পাসওয়ার্ড ইউজ করবে। সো কে কখন কোন কনফিগারেশন করতেছে আমার ডিভাইসে আমার কাছে এটার কোনো ইনফরমেশন নাই, কোনো ক্রেডেনশিয়াল নাই। বাট এসএসএইচ এর জন্য আমরা চাইলে সেপারেট লগইন ইনফরমেশন দিয়ে দিতে পারি। এটা চাইলে টেলনেটের জন্য করতে পারি, ঠিক আছে, বাট এসএসএইচ এর জন্য এটা করতে হয়, ইটস ম্যান্ডেটরি। টেলনেটের জন্য ইটস নট ম্যান্ডেটরি, ঠিক আছে। সো এসএসএইচ আমরা কি করতে পারি যে সেপারেট ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে পারি। দ্যাট মিন্স আমার 5টা ইউজারের জন্য 5টা সেপারেট লগইন ক্রেডেনশিয়াল থাকবে। সো যে ইউজার যখন ডিভাইসে এসএসএইচ করতে যাবে তাকে তার ক্রেডেনশিয়াল ইউজ করেই যেতে হবে, সে অন্য কারো ক্রেডেনশিয়াল ইউজ করে যেতে পারবে না। এটাকে আমরা বলে থাকি হচ্ছে ইনব্যান্ড ম্যানেজমেন্ট। সো আমার নেটওয়ার্কে ইনব্যান্ড ম্যানেজমেন্ট ক্রিয়েট করতে হবে। ইয়েস স্যার, আমরা মানে এই যে বাসায় যে রাউটারে নেটটা ইউজ করি এখানে যে ডিভাইস গুলো কানেক্ট করি এটা তো তাইলে টেলনেটের মাধ্যমে কানেক্ট হয় না, আপনি বাসায় যে ডিভাইসের সাথে কানেক্ট করেন সেই ডিভাইসের সাথে টেলনেট করতেছেন না, আপনি ডিভাইসের সাথে কানেকশন করতেছেন তো ওয়্যারলেস ওয়াইফাই এর থ্রুতে। ও ওয়্যারলেস, ইয়েস স্যার। আপনার রাউটার থেকে আপনার ডিভাইস কানেক্টেড হচ্ছে ওয়াইফাই এর থ্রুতে, নট টেলনেটের থ্রুতে। আপনি আপনার পিসি থেকে রাউটারকে যে অ্যাক্সেস করতেছেন, পিসি থেকে রাউটারের ইন্টারফেসকে যে অ্যাক্সেস করতেছেন ওইটাকে আপনি টেলনেটের থ্রুতে অ্যাক্সেস করতেছেন, ঠিক আছে। মানে ওখানে ওরা মোস্ট প্রবাবলি টেলনেটটাই ইউজ করে, এসএসএইচ মেবি করে না, আই এম নট শিওর। ওদের ওটা ব্যাক এন্ড ওটা গুইটাকে ওইভাবে রেডি করা তো। বাট ডিভাইস রাউটারের সাথে কানেক্টেড হচ্ছে ওয়াইফাই এর থ্রুতে ওয়্যারলেসলি। আপনি রাউটারকে কিভাবে অ্যাক্সেস করতেছেন, রাউটারের ইন্টারনাল ইনফরমেশন কিভাবে অ্যাক্সেস করতেছেন সেটা হচ্ছে রিমোট অর আই মিন সেটা হচ্ছে টেলনেট অর এসএসএইচ। ওকে, তো যেটা বলছিলাম যে এসএসএইচ এর জন্য আমরা যে সেপারেট ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে রাখি, যে এই সেপারেট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা রাউটারকে অ্যাক্সেস করব, এটাকে আমরা বলি হচ্ছে ইনব্যান্ড ম্যানেজমেন্ট ফর এসএসএইচ। সো এসএসএইচ করার জন্য ইনব্যান্ড ম্যানেজমেন্ট, ইনব্যান্ড মানে হচ্ছে কি ইন্টারনাল ম্যানেজমেন্ট, আপনার ইন্টারনাল ইউজারদের লগইন ইনফরমেশন। সো এগুলো আমরা দেখবো যে কিভাবে আমরা এই ইনব্যান্ড ম্যানেজমেন্ট কনফিগার করি, কিভাবে এগুলোকে সেট করি। ওকে, সো এখন আপনাদেরকে আমি দেখাই, যেহেতু
ভিটিওয়াই পোর্টে পাসওয়ার্ড সেট করা আছে, ডিভাইসে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে, তাহলে আমরা কিভাবে রিমোট কানেক্টিভিটি এস্টাবলিশ করি? সি, আমার এই পিসি 0 এটার সাথে এই এআইবি রাউটারের কোনো কনসোল কানেকশন আছে? না। নাই। বাট এআইবি রাউটারের সাথে কিন্তু আমার একটা কানেকশন আছে। পিসি 0 এই সুইচের সাথে কানেক্টেড, এই সুইচ হচ্ছে রাউটারের সাথে কানেক্টেড। সো আমার এখানে একটা কি ফিজিক্যাল কানেক্টিভিটি আছে। ফিজিক্যাল কানেক্টিভিটি ছাড়া কিন্তু আপনি আবার রিমোট করতে পারবেন না। ঠিক আছে? সো এই যে ফিজিক্যাল কানেক্টিভিটি আছে, সো আমি এখন পিসি 0 থেকে এই রাউটারের রিমোট কানেক্টিভিটি এস্টাবলিশ করব। রিমোট কানেক্টিভিটি এস্টাবলিশ করা হয় হচ্ছে কমান্ড প্রম্পট থেকে। ওকে, সো এটা কিন্তু আবার ওই ইসের ভিতরে টার্মিনালে ঢুকে কমান্ড লিখলে কাজ করবে, এটা করতে হবে কমান্ড প্রম্পট থেকে। সো কমান্ড প্রম্পটে কি কমান্ড লিখতে হবে? কমান্ড প্রম্পটে লিখতে হবে টেলনেট। যেহেতু আমরা টেলনেট প্রোটোকলটাকে ইউজ করতে যাচ্ছি, সো লিখতে হবে টেলনেট স্পেস যেই আইপি তে আপনি টেলনেট করতে চান সেই আইপি এর অ্যাড্রেস। তো আমরা কোন আইপি তে করব? 192.168.1.254, যেটা আমার রাউটারে অ্যাসাইন করা আছে। তো এই কারণে আমি এই আইপি তে টেলনেট করতে যাচ্ছি। ইন্টার ইন্টার দেওয়ার সাথে এই যে দেখেন আনঅথরাইজড অ্যাক্সেস প্রহিবিটেড ব্যানার মেসেজ দিয়ে দিছে। ইউজার ভেরিফিকেশন, এখানে কোন পাসওয়ার্ড চাচ্ছে? হ্যাঁ, আমরা প্রথম যে স্যার এনক্রিপ্টেড ছাড়া যেটা পাসওয়ার্ড দিয়েছিলাম। ভিটিওয়াই মোডে যে পাসওয়ার্ড সেট করেছি সেটা, ভিটিওয়াই মোডের পাসওয়ার্ড। ভিটিওয়াই মোডে পাসওয়ার্ড হচ্ছে অ্যাপল, এপিপিএলই। ঢুকে গেলাম রাউটারের ভিতরে। এনেবল মোডের পাসওয়ার্ড অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। ঢুকে গেছি। শো রানিং কনফিগ। সি, আমি এখন রাউটারকে অ্যাক্সেস করতেছি। এই যে রাউটারের সাথে আমার যে কমিউনিকেশনটা, যেটা কি এই পথ দিয়ে হচ্ছে, এটা কি আমরা বলতেছি হচ্ছে টেলনেট। ক্লিয়ার? টেলনেট বাই ডিফল্ট অ্যাক্টিভ, খালি ভিটিওয়াই মোডে পাসওয়ার্ড দিয়ে এই লগইন কথা বলতে হবে আর ইন্টারফেসে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। ওকে, তো এটাকে বলি হচ্ছে আমরা টেলনেট। এখন আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আমরা এসএসএইচ কনফিগার করি বা এসএসএইচ কনফিগার করতে পারি। এসএসএইচ এর ভিতরে কমিউনিকেশনটা হয় এনক্রিপ্টেড ওয়েতে। ওকে, ইয়েস মেহেদি। স্যার আমার নেট চলে গেছিল, আরেকবার কি একটু দেখানো যাবে? কোনটা? এই আপনি যেটা করলেন মাত্র টেলনেট। এসএসএল এর আচ্ছা, মতন টেলনেট। হ্যাঁ টেলনেট। আচ্ছা, টেলনেট করার কমান্ড হচ্ছে যেই ডিভাইস থেকে আমরা কানেক্টেড, লাইক ফিজিক্যালি আমার কানেকশন আছে, সেই ফিজিক্যাল কানেকশনের ডিভাইস থেকে, লেটস সে আমার রাউটারের সাথে এই পিসি 0 এর ফিজিক্যাল কানেকশন আমরা দেখতে পাচ্ছি আছে। সো এখানে কমান্ড প্রম্পট থেকে কমান্ড লিখতে হয় টেলনেট। কমান্ড প্রম্পট থেকে টেলনেট, এবং তারপরে যেই পোর্টে আমি টেলনেটটা করতে চাচ্ছি সেই পোর্টের বা সেই ইন্টারফেসের আইপি। তো আমার ইন্টারফেসের আইপি হচ্ছে 192.168.1.254। এই ইন্টারফেসে আমি টেলনেট করতে যাচ্ছি, যেহেতু এটা দিয়ে আমার রাউটার কানেক্টেড। লিখে ইন্টার, পাসওয়ার্ড চাচ্ছে মানে ভিটিওয়াই পোর্টের পাসওয়ার্ড, আমাদের ভিটিওয়াই পোর্টের পাসওয়ার্ড হচ্ছে অ্যাপল। সো আমি দিয়ে রাউটারের মধ্যে ঢুকে গেলাম। সো এটাই হচ্ছে টেলনেট। আচ্ছা স্যার। ওকে, সো এবার আসি হচ্ছে এসএসএইচ এর জন্য। তো যেহেতু বললাম এসএসএইচ হচ্ছে একটা এনক্রিপ্টেড ওয়েতে কমিউনিকেশনটা করে, দ্যাট মিন্স এখানে একটা এনক্রিপশন মেকানিজম আছে। সো এনক্রিপশন মানে হচ্ছে তালাচাবি, মানে এখানে একটা তালাচাবির বিষয় আছে। এনক্রিপশন করা হয় হচ্ছে একটা কি দিয়ে, যখনই কোনো কিছুকে আপনি এনক্রিপ্ট করতে মানে ওটাকে লক করতে যাচ্ছেন, তো লক করার জন্য কি চাবি লাগবে, চাবি মানে হচ্ছে কি। সো এনিথিং এনক্রিপ্ট করার জন্য আমাদের একটা কি লাগে। সো এইখানেও এসএসএইচ এর এনক্রিপশনের জন্য আমাদের একটা কি লাগবে, এবং এই কিটাকে আমাদের আগে তৈরি করে নিতে হবে, আমাদেরকে আগে বানাতে হবে। সো এই এসএসএইচ এর জন্য যে কিটা লাগে, এই কিটা তৈরি করার জন্য আমাদের দুইটা কম্পোনেন্ট দরকার। প্রথম কম্পোনেন্ট হচ্ছে রাউটারের হোস্ট নেম, রাউটার বাদে অন্য কিছু হইতে হবে, যেটা আমরা চেঞ্জ করে রাখছি অলরেডি। আমাদের রাউটারের হোস্ট নেম হচ্ছে এআইবি, রাউটার বাদে অন্য কিছু। দ্বিতীয় কম্পোনেন্ট হচ্ছে ওই ডিভাইসের একটা ডোমেইন নেম থাকতে হবে। আমাদের ডিভাইসে এখন কোনো ডোমেইন নেম আমরা সেট করি নাই। সো তাহলে আমরা এখন কি করি, ডিভাইসে একটা ডোমেইন নেম সেট করি। সো কিভাবে ডিভাইসে ডোমেইন নেম সেট করব? সো
সো ডিভাইসের ডোমেইন নেম সেট করার কমান্ড হচ্ছে আইপি ডোমেইন হাইফেন নেম তারপরে ডোমেইন নেম। পরীক্ষার সময় দেখবেন কোশ্চেনের মধ্যে ডোমেইন নেম দেওয়া আছে কিনা, যদি না থাকে নিজের মতন দিয়ে নেবেন। আমাদের এখানে একটা ডোমেইন দেওয়া আছে www.google.com, সো আমরা এটাকেই ডোমেইন নেম হিসেবে এখানে ইউজ করব। ওকে, সো আমাদের ডোমেইন নেম হচ্ছে www.google.com, আমরা এটাকে ডোমেইন নেম হিসেবে ইউজ করলাম। সো সিম্পল, জাস্ট ডোমেইন নেম সেট করে দিলাম। সো আইপি ডোমেইন নেম এই কথাটা দিয়ে হচ্ছে আমরা ডোমেইন নেম সেট করি। উইদাউট হ্যাভিং আ ডোমেইন নেম আমরা এসএসএইচ এর জন্য কি তৈরি করতে পারবো না, ডোমেইন নেম ছাড়া কি তৈরি করা যাবে না। সো যেহেতু ডোমেইন নেম সেট হয়ে গেল, এখন আমরা কি তৈরি করতে পারবো। কি তৈরি করার কমান্ড হচ্ছে ক্রিপ্টো হ্যালো স্যার শুনতেছি, কি হয়ে গেল? আপনারা লাস্ট কতটুকু শুনতে পারছিলেন? আমার এখানে দেখাচ্ছিল কল অন হোল্ডে চলে গিয়েছে, নেটওয়ার্কে প্রবলেম করছিল। সরি, ক্রিপ্টো লিখছিলেন ওইটুকু। আচ্ছা, সো যেটা বলছিলাম তাহলে আরেকবার বলি। আমার কথা কি শুনতে পাচ্ছেন ঠিকঠাক মতো? এখন শোনা জি, যাচ্ছে স্যার। স্যার। ওকে, সো আমরা এই যে এসএসএইচ এর জন্য যে কিটা তৈরি করব, এই কি তৈরি করার কমান্ড হচ্ছে ক্রিপ্টো কি জেনারেট আরএসএ। ওকে, সো এই পুরো কথাটা লিখতে হবে, ক্রিপ্টো কি জেনারেট আরএসএ লিখে ইন্টার প্রেস করবেন। ক্রিপ্টো কি জেনারেট আরএসএ লিখে ইন্টার প্রেস করলে হচ্ছে এরকম একটা অপশন চাবে যে হাউ মেনি বিটস ইন দা মডিউল, মানে আমি কত বিটের কি তৈরি করতে যাচ্ছি। আমার কি এর বিট ভ্যালু 360 থেকে 2048 এর মধ্যে হইতে হবে। ওকে, বাই ডিফল্ট হচ্ছে ওরা 512 পর্যন্ত সেট করে রাখছে। দ্যাট মিন্স আমি যদি এখানে কোনো ভ্যালু না লিখে যদি এখন ইন্টার প্রেস করি, তাহলে ওরা 512 বিটের কি তৈরি করে দিবে, এটা ডিফল্ট ভ্যালু। বাট আপনাদের পরীক্ষার সময় কোয়েশ্চেনে মেনশন করে দিবে কত বিটের কি ভ্যালু তৈরি করতে হবে। সো যেই ভ্যালুটা বলে দিবে সেই ভ্যালুটা এখানে ইনপুট দিবেন। এখন লেটস সে আমরা বলে দিলাম 1024 বিটের কি ভ্যালু তৈরি করতে, এই কারণে আমি এখানে 1024 লিখলাম, লিখে ইন্টার দেওয়া মাত্রই এই যে কি বলছে, জেনারেটিং 124 বিট আরএসএ কি উইল বি নন এক্সপোর্টেবল। সো আমার কি তৈরি হয়ে গেছে এবং এই যে এখানে চলে আসছে ওকে, তার মানে কি জেনারেট হয়ে গেছে। সো 1024 বিটের আমরা একটা কি তৈরি পেয়ে গেছি, কার জন্য, এসএসএইচ এর জন্য। এখন এই যে কি তৈরি করার সাথে সাথে কি বলছে, এসএসএইচ হ্যাজ বিন এনেবল, এসএসএইচ এনেবল হয়ে গেছে। ওকে, সো এখন আমাকে এসএসএইচ কে আরেকটু ফাইন টিউন করতে হবে, মানে এসএসএইচ এর জন্য কিছু কনফিগারেশন করতে হবে। সবার আগে আমাকে এসএসএইচ এর ভার্সন ডিক্লেয়ার করতে হবে যে আমি কোন ভার্সন এসএসএইচ এনেবল করতে যাচ্ছি। সেটার কমান্ড হচ্ছে আইপি এসএসএইচ ভার্সন 2। আমরা অলওয়েজ ভার্সন 2 ইউজ করব। এসএসএইচ এর ভার্সন হচ্ছে দুইটা, 1 আর 2। সো আমরা অলওয়েজ 2 ইউজ করব, বিকজ 1 হচ্ছে অনেক আগের ভার্সন, ওটা অবসলিউট হয়ে গেছে এখন বলতে গেলে বাদ। ঠিক আছে, সেই কারণে আমরা ভার্সন 2 ইউজ করব। ইন্টার আইপি এসএসএইচ টাইম আউট। টাইম আউট মানে হচ্ছে আপনি একটা সেশন অন করে কতক্ষণ সময় আইডল অলস বসে থাকলে ও সেশনটাকে ক্লোজ করে দিবে। সো ওই টাইমটা মেনশন করে দেবে যে কতক্ষণ টাইম আপনি আইডল থাকলেও সেশনটাকে টার্মিনেট করে দিবে। এবং এই টাইম আউট ভ্যালুটা এখানে ইনপুট করতে হচ্ছে সেকেন্ডে, যে কত সেকেন্ড পরে এটাকে আপনি টাইম আউট করবেন। মিনিমাম সেকেন্ড হচ্ছে 1, ম্যাক্সিমাম হচ্ছে 120, মানে 2 মিনিট, 1 থেকে 120 সেকেন্ডের মধ্যে যে কোনো একটা ভ্যালু। সো লেটস সে আমরা এখানে দিলাম 60, মানে 60 সেকেন্ড পরে ও টাইম আউট করে দিবে। 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট।
ভ্যালুটা দিতে হয় সেকেন্ডে, সো 60। আরেকটা হচ্ছে আইপি এসএসএইচ অথেন্টিকেশন রিট্রাইস। ইয়েস বিনয়? স্যার একটা প্রবলেম ফেস করছি এখানে। আপনি যা টাইপ করছেন একটু শো করতেছে একটু লেটে, মানে কথার সাথে ভিডিওটা সামঞ্জস্য থাকতেছে না আর কি। এটা মেবি নেট কানেকশনের জন্য প্রবলেমটা করছে। আচ্ছা আমি একবার আচ্ছা। ডিসকানেক্ট, সরি আবার মাইক্রোফোন ছিল তখন মিউট করা। আচ্ছা আমি এখন টাইপ করি, দেখেন আমার টাইপিংটা কথার সাথে মিলে নাকি। আইপি এসএসএইচ অথেন্টিকেশন রিট্রাইস। সো এখন কি কথা মিলছে নাকি এখনো আগে পরে? না স্যার মিলছে। ওকে, সো তো আমরা হচ্ছে এখন এসএসএইচ এ আরেকটা কমান্ড দিচ্ছি, সেটা হচ্ছে আইপি এসএসএইচ অথেন্টিকেশন রিট্রাইস। অথেন্টিকেশন রিট্রাইস দিয়ে এটা যেটা মিন করে সেটা হচ্ছে যে একটা সেশনে যখন আপনি লগইন করার ট্রাই করবেন, সো কতবার আপনি ফেইল্ড লগইন অ্যাটেম্প্ট নিতে পারবেন, ঠিক আছে? সো এখানে ওই ফেইল্ড লগইন অ্যাটেম্প্টের একটা লিমিটেশন আমরা দিয়ে দিতে পারি, তারপরে ও আপনাকে লাইক একটা সার্টেন পিরিয়ডের জন্য হয়তো লক করে দিবে সেশন থেকে। সো লেটস আমরা বললাম যে অথেন্টিকেশন রিট্রাইস হচ্ছে 5 লিখে এন্টার। সো আইপি এসএসএইচ অথেন্টিকেশন রিট্রাইস 5 মানে হচ্ছে 5 বার আপনি ভুল অ্যাটেম্প্ট নিতে পারবেন, তারপরেও আপনার সেশনটাকে টাইম আউট করে দিবে, আবার আপনাকে ট্রাই করতে হবে। সো এটা হচ্ছে এসএসএইচ এর কিছু বেসিক কনফিগারেশন, তিনটা জিনিস, একটা হচ্ছে ভার্সন, 2 নাম্বার হচ্ছে টাইম আউট, আর 3 নাম্বার হচ্ছে অথেন্টিকেশন রিট্রাইস। এবার হচ্ছে আপনাদেরকে বললাম ওই যে ইনব্যান্ড ম্যানেজমেন্ট, যে এসএসএইচ কনফিগারের জন্য সেপারেট ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছি এবং এটাকে ইনব্যান্ড ম্যানেজমেন্টের জন্য কনফিগার করতে বলছি। যে লাইক কনফিগার ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন এন্ড ইউজ ইট ফর ইনব্যান্ড ম্যানেজমেন্ট। ওকে, সো এরকম একটা কোশ্চেন বললো। সো তার মানে হচ্ছে আপনাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ইনব্যান্ড ম্যানেজমেন্টের জন্য। সো সেটা কিভাবে ক্রিয়েট করবেন, সেটার কমান্ড হচ্ছে ইউজার নেম ক্রিয়েট করার কমান্ড হচ্ছে ইউজার নেম। লেটস আমাদের ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, এন্ড দেন আপনাকে ইউজার নেমের জন্য আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এই পাসওয়ার্ড চাইলে আপনি এনক্রিপ্টেড ওয়েতেও ক্রিয়েট করতে পারেন, চাইলে প্লেন টেক্সটও ক্রিয়েট করতে পারেন। কোশ্চেনে যেটা বলা থাকবে সেটাই করবেন। যদি আপনাকে বলে পাসওয়ার্ড ক্রিয়েট করতে, তাহলে লিখবেন পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিবেন লেটস সে অ্যাডমিন পাস। আবার আরেকটা ইউজার নেম ক্রিয়েট করলাম, ইউজার নেম জে আর অ্যাডমিন, এটাকে বললাম এনক্রিপ্টেড পাসওয়ার্ড ইউজ করতে, সেই কারণে ইউজ করলাম সিক্রেট পাসওয়ার্ড, দিলাম জে আর অ্যাডমিন পাস। তো দুইটা সেপারেট ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করলাম। এখন এটাকে কি করব, ইনব্যান্ড ম্যানেজমেন্টের জন্য কনফিগার করব। সো সেটা কিভাবে করতে হবে, আমাদের এসএসএইচ কে কিন্তু আমরা এনেবল করছি, বাট এসএসএইচ কে কিন্তু এখনো মানে অ্যাপ্লাই করি নাই। মানে আমার ডিভাইস এখন এসএসএইচ রেডি, বাট আপনি চাইলেই এখন ডিভাইসে এসএসএইচ করতে পারবেন না। ওকে, সো এসএসএইচটাকে কি করতে হবে, অ্যাপ্লাই করে দিতে হবে, যে ওকে কোন ওয়ে দিয়ে আসলে এসএসএইচ এর থ্রুতে কমিউনিকেশনটা হবে। তো এসএসএইচটা কি ধরনের কমিউনিকেশন, রিমোট কমিউনিকেশন। রিমোট কমিউনিকেশন হয় কোথায়, ভিটিওয়াই পোর্টে। তাহলে এসএসএইচ কে যদি অ্যাপ্লাই করতে হয়, এটা কোথায় অ্যাপ্লাই করতে হবে, ভিটিওয়াই পোর্টের মধ্যে। সো তাহলে আমাদের ভিটিওয়াই পোর্টে আগে ঢুকতে হবে। সো লাইন ভিটিওয়াই 04 ভিটিওয়াই পোর্টে ঢুকলাম। এখন এটাকে অ্যাপ্লাই করব কিভাবে, অ্যাপ্লাই করার কমান্ড হচ্ছে ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ। ভিটিওয়াই পোর্টে ঢুকে ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ, এটার মানে হচ্ছে এই ভিটিওয়াই পোর্ট দিয়ে এখন যত ইনপুট আসবে এগুলো সবগুলোকে হচ্ছে কি এসএসএইচ এর থ্রুতে আসতে হবে, ট্রান্সপোর্ট করে দিবে এসএসএইচ এ। সো এসএসএইচ এর মাধ্যমে এই ভিটিওয়াই পোর্ট এখন কমিউনিকেট করতে হবে। আর এই ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে এই পোর্টে, এই ভিটিওয়াই পোর্টে, মানে এই রাউটারের জন্য, যেহেতু এটা এই রাউটারে কনফিগার হচ্ছে, এই রাউটারের ভিটিওয়াই পোর্টে টেলনেট ডিসেবল হয়ে গেছে। তো এখন আর টেলনেট করলে কাজ করবে না, এখন কাজ করতে হবে এসএসএইচ এর থ্রুতে। আর এইটা দেওয়ার পরে এই যে ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ এই কমান্ডটা দেওয়ার পরে আরেকটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে লগইন লোকাল। ওকে, লগইন লোকাল। এই লগইন লোকালের মানেই হচ্ছে ওই ইনব্যান্ড ম্যানেজমেন্ট, যে এই যে আমি লোকাল ডাটাবেজে এই যে আমরা ইউজার নেম পাসওয়ার্ড গুলো ক্রিয়েট করলাম, এই ইউজার নেম পাসওয়ার্ড গুলো সেট হয়ে আছে হচ্ছে লোকাল ডাটাবেজের মধ্যে। লোকাল ডাটাবেস থেকে ইনফরমেশন কালেক্ট করবে বা ইনফরমেশন ম্যাচ করবে কখন, লগইন করার সময়। এটাকেই আমরা বলি হচ্ছে ইনব্যান্ড ম্যানেজমেন্ট, এই ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ এবং লগইন লোকাল। সো পরীক্ষার সময় যদি বলে যে ক্রিয়েট ইউজার নেম পাসওয়ার্ড এত
ফর ইনবাউন্ড ম্যানেজমেন্ট তার মানে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ভিটিওয়াই পোর্টে ঢুকে ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ দিতে হবে এবং লগইন লোকাল এই কথাটা বলতে হবে। এটার মানেই হচ্ছে ইনবাউন্ড ম্যানেজমেন্ট কনফিগার করা। সো এই যে কনফিগার করা শেষ, এখন এক্সিট দিয়ে বের হয়ে যাই। বের হয়ে গেলে এই যে এখান থেকে একটু আগে যখন আমরা কি করছিলাম, এই টেলনেট এই যে কমান্ডটা ইউজ করছিলাম না, এটা যদি এখন ইউজ করি এখন বলবে ক্লোজ বাই ফরেন হোস্ট। টেলনেট আর করতে দিবে না, টেলনেট ডিসেবল হয়ে গেছে। সো টেলনেট যদি ডিসেবল থাকে তাহলে রিমোটলি কিভাবে অ্যাক্সেস করব? রিমোটলি অ্যাক্সেস করব হচ্ছে ভিটিওয়াই আই মিন এসএসএইচ এর থ্রুতে। সো এসএসএইচ এর কমান্ড হচ্ছে এসএসএইচ, এসএসএইচ করার কমান্ড হচ্ছে এসএসএইচ স্পেস মাইনাস এল, এটা কিন্তু -1 না, -l, এসএসএইচ স্পেস -l, এল মানে লোকাল ডাটাবেস, স্পেস ইউজার নেম, কোন ইউজার নেম দিয়ে আপনি এসএসএইচ করবেন। লেটস সে আমি করতে যাচ্ছি অ্যাডমিন ইউজার দিয়ে, সো অ্যাডমিন স্পেস কোন আইপি তে এসএসএইচ করব সেই আইপি 192.168.1.254, এন্টার দিলে আমার কাছে পাসওয়ার্ড যাচ্ছে। কোন পাসওয়ার্ড? অ্যাডমিনের পাসওয়ার্ড। এখানে যদি আপনি অ্যাপেল লেখেন APPLE কাজ করবে না, যদি আপনি লেখেন JRADMINPASS কাজ করবে না। এখানে দিতে হবে কি ADMINPASS, অ্যাডমিন পাস। অ্যাডমিন পাস দিলেই ঢুকতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এটাই হচ্ছে এসএসএইচ। আবার এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। এখানে এখন অ্যাডমিনের পরিবর্তে আমি যদি JR অ্যাডমিন দিয়ে ঢুকতে চাই, এখানে এখন JR অ্যাডমিনের পাসওয়ার্ড দিতে হবে। সেটা হচ্ছে কি JRADMINPASS। সো যে ইউজার সে সেই ইউজারের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করবে। এটাই হচ্ছে এসএসএইচ। ক্লিয়ার এভরিওয়ান? এনি কোয়েশ্চেন? নো স্যার। বোঝা গেছে সবার? স্যার এখন তো বুঝতে পারছি, বাট জানি না কতটুকু ফলো আপ রাখতে পারবো। সব মাথা স্যার আপনি স্যার যা যা বলতেছেন স্যার সবই বোঝা যাচ্ছে, বাট স্যার প্রবলেমটা হলো স্যার বাসায় যখন প্র্যাকটিস করতে চাই তখন স্যার কোনখান থেকে স্টার্ট করবো স্যার সবই ভুলে যাই। যদি একটা আই মিন কি বলবো স্যার, এটা আপনার যদি বারবার প্র্যাকটিস করে তাহলে ঠিক হয়ে যাবে। সমস্যা নাই, আমি আপনাদেরকে এবার প্র্যাকটিস করার জন্য একটা ফাইল দিয়ে দিব। আজকের ক্লাস শেষে একটা পুরো কোশ্চেন আকার একটা ফাইল থাকবে, যেটাকে দেখে দেখে আপনারা ওই একটাকে 10 বার প্র্যাকটিস করেন, ওইটাকেই রপ্ত করেন। স্যার যদি আপনার যদি এরকম কোন স্যার যে আজকে যে ক্লাসটা করেছেন স্যার, এটা যদি কোনো ডেমো বা ভিডিওটা ফাইল থাকে যেভাবে করেছেন রেকর্ডিং করা, তাহলে ওটা বলে হয় কি স্যার মনে করেন একবার করলেই প্র্যাকটিস ফাইল নেই, প্র্যাকটিস ফাইল দেখেন, প্র্যাকটিস করেন, তাহলেই পেয়ে যাবেন। সমস্যা নেই, ডোন্ট ওয়ারি। স্যার যে প্র্যাকটিস ফাইলটা দিবেন স্যার, এটা কি অ্যাজ ইট ইজ আমাদের মানে ফাইনাল ল্যাব এক্সামটার মতোই, মানে সর্ট অফ আপনাদের ফাইনালের মতনই কাইন্ড অফ ওরকম থাকবে। লেটস সে এই যে সিসিএনএ প্র্যাকটিস, এই ফাইলটাই আমি আপনাদেরকে দিব আজকে। ওকে, সো এই যে এরকম একটা সিনারিও থাকবে, সাথে হচ্ছে এরকম একটা ট্যাব ওপেন হবে, এটা হচ্ছে কোশ্চেন ট্যাব। সো এই যে এখানে আপনাদের গিভেন নেটওয়ার্ক দেওয়া আছে, ভিএলএসএম করার জন্য বলা আছে কিভাবে ভিএলএসএম করতে হবে, IPv6 এর জন্য কি করতে হবে সেটা লেখা আছে। আর এই যে এখানে কনফিগারেশন স্টেপ বলে দেওয়া আছে যে কি কি কনফিগার করবেন। কনফিগার রাউটার হোস্ট নেম, সেট ব্যানার মেসেজ, প্রোটেক্ট ডিভাইস কনফিগারেশন, সিকিউর অল ওয়ে, প্রিভেন্ট অল পাসওয়ার্ড ফ্রম প্লেন টেক্সট, কনফিগার এসএসএইচ, ঠিক আছে? এভরিথিং এখানে সিকোয়েন্সিয়ালি বলা আছে। সো এটা দেখে দেখে সিকোয়েন্সিয়ালি কাজ করতে থাকবেন, তাহলেই প্র্যাকটিস হয়ে যাবে। আর এই প্র্যাকটিসে হচ্ছে আপনারা যখন কাজ করবেন, ঠিক আছে, যে এখানে কমপ্লিশন নামক একটা অপশন আছে, আপনারা এখানে হচ্ছে টাইম কোশ্চেনের শেষে, আর এই যে বাম পাশে হচ্ছে ডান পাশে হচ্ছে পার্সেন্টেজ দেখাচ্ছে। সো আপনারা যখন এখানে কনফিগার করবেন, যদি ঠিকঠাক মতো কনফিগার করতে থাকেন, ঠিক আইপি দেন, ঠিক পাসওয়ার্ড দেন, ওকে, ঠিক কনফিগারেশন করেন, তাহলে এই পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়তে থাকবে। সো এটাকে যদি প্রপারলি কনফিগার করতে পারেন তাহলে এটা 100% হবে, আর যদি না পারেন তাহলে এটা মানে যতটুকু কারেক্ট হবে ততটুকুই থাকবে, বাকিটা ইনকারেক্ট থাকবে। বোঝা গেছে? স্যার যতটুকু কারেক্ট হবে এর জন্য কি মার্কিংটা হবে? সরি, মানে কনফিগারেশনটা যতটুকু কারেক্ট হবে, যত পার্সেন্ট কারেক্ট হবে ততটুকুর উপরে কি আমার মার্কিংটা হবে? জি, আপনার যতটুকু কারেক্ট মানে ওইটাই আপনার মার্কিং। সো আপনি যদি 10% কারেক্ট করেন মানে আপনি 10 পাইছেন, আপনি 80% কারেক্ট করছেন মানে আপনি 80 পাইছেন।
ও আচ্ছা আচ্ছা, আমি সেই কোশ্চেনটাই স্যার শুরুতে বলছিলাম যে এটার জন্য যে পাস মার্কটা এটা কি পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে, মানে আমরা বুঝতে পারবো কিনা যে এত জি পার্সেন্ট জি কমপ্লিট হয়েছে। এটা আচ্ছা শুধুমাত্র অফলাইনে পাবেন, ঠিক আছে? অফলাইন প্র্যাকটিস এবং অফলাইন স্কিল এক্সামে এই পার্সেন্টেজটা দেখতে পারবেন, মানে করার টাইমেই। আর অনলাইনে হচ্ছে এই কোশ্চেন থাকবে, বাট এখানে এই পার্সেন্টেজ এটা শো করবে না, এটা এখানে থাকবে না ও অনলাইনটাতে। আপনি ও আচ্ছা কমপ্লিট আচ্ছা করে যখন সাবমিট করবেন ঠিক তখন একবার স্কোরটা আসবে। আর অফলাইনে হচ্ছে করতেছেন দেখতেছেন, করতেছেন দেখতেছেন, একসাথে চলতে থাকবে। বুঝতে পারছি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার কোশ্চেনে কি স্যার আপনার রাউটিং করাই থাকবে? রাউটিং বলতে? এই যে স্যার ইয়াটা আপনার যে এই কনফিগ ইয়াটা আপনার এই পিসি দেন রাউটার এগুলোকে একদম সেট করা থাকবে? টপোলজি দেওয়া থাকবে, এই টপোলজি ক্রিয়েট করা থাকবে, আপনাদের কোনো কিছু টেনে টেনে ক্রিয়েট করা লাগবে না, এটা এইভাবেই ক্রিয়েট করে দেওয়া থাকবে। স্যার ট্রাই কি একবারই করতে পারবো না অনেকবার? যতবার খুশি ট্রাই করবেন। প্র্যাকটিস তো, প্র্যাকটিস ফাইল তো যতবার খুশি ততবারই ট্রাই করা যাবে। পরীক্ষার সময় তো পরীক্ষা তো ওয়ান টাইম, মানে একবার অ্যাটেম্প্ট নেবেন, অ্যাটেম্পটে পাস স্কোর আসলে পাস, না আসলে রিটেক, আবার পরীক্ষা দিতে হবে, রিটেক। তো রিটেক এক্সাম 20 বার দেওয়া যাবে, বাট টার্গেট রাখা উচিত 3 বারের ভিতরে পাস করবেন। তো এই জন্য প্র্যাকটিসকে 20 বার না 50 বার প্র্যাকটিস করেন। আর পরীক্ষার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা বা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন বোঝা। পরীক্ষায় কাজ সিম্পল, এই যে যা দেখাইছি এইগুলাই, এর বাইরে কোনো কাজ নাই, ঠিক আছে? এই 7-8টা কাজই করতে হবে। বাট আপনাদের সমস্যা হয় যে কোশ্চেনটা অনেক ইলাবোরেট, এইখানে যেমন একটু শর্ট করে আমি প্র্যাকটিসের জন্য হচ্ছে কি শর্ট করে কোশ্চেনটা লিখে দিছি, মানে মেইন কথাটা। স্কিল এক্সামের সময় অনলাইনে কথাগুলো একটু ঘুরায় পেঁচায় লেখা থাকবে, মানে একটু বড় করে লেখা থাকবে, আপনারা ওইটাই ধরতে পারেন না যে ওখানে কি বলছে। কাজ কিন্তু একই, এখানে প্র্যাকটিসের মধ্যে আপনি যে কাজ করবেন অনলাইন স্কিলেও একই কাজ করবেন, ঠিক আছে? বাট ধরতে পারেন না আপনারা, কেন জানি, আই ডোন্ট নো। সো প্র্যাকটিস করেন। ওকে। আচ্ছা সবাই তাহলে এখন একটা ঝটপট ব্রেক নেন, নামাজের ব্রেক। এখন 17 বাজে, 25-এর মধ্যে সবাই ব্যাক করেন। আমরা 25 থেকে হচ্ছে বাকি যে টপিক। ওকে, রিমোট কানেক্টিভিটি করতে বলছে, আমরা জানি খালি ভিটিওয়াই সিকিউর আর আইপি অ্যাড্রেস দিলে এটা সিকিউর হয়ে যাবে। বাট এটা বাদেও আমরা যে বেসিক সিকিউরিটির যে কথাগুলো বলছিলাম সেগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব, বিকজ ইটস এ গুড প্র্যাকটিস পুরো ডিভাইসকে সিকিউর রাখা। সো আমরা তাহলে কনফিগার টার্মিনাল, আই মিন গ্লোবাল কনফিগারেশন মোডে চলে যাই, গিয়ে আমরা ওয়ান বাই ওয়ান সিকিউরিটি গুলো অ্যাপ্লাই করা শুরু করি। সো ফার্স্ট সিকিউরিটি কি, সেটা হচ্ছে এনেবল মোডকে সিকিউর করা। সো আমি এখানে এনেবল মোডে একটা এনেবল সিক্রেট, ওই একই জিনিস যেটা আমি রাউটারে করছি সেম জিনিসটা এখানে করব। সো ওখানে আমি কি করছিলাম, অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। সো এখানে অরেঞ্জ দিয়ে সেট করলাম। দেন লাইন কনসোল 0, পাসওয়ার্ড অ্যাপল, লগইন, এক্সিট, লাইন VTY04, পাসওয়ার্ড অ্যাপল, লগইন, এক্সিট, একই কাজ করলাম। দেন সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন করলাম, ব্যানার MOTD $, unauthorized access prohibited $, দিয়ে শেষ করে দিলাম। ওকে, সো একই কাজ আমরা রাউটারে যে কাজগুলো করেছিলাম রাউটারকে সিকিউর করার জন্য, বেসিক সিকিউরিটি যে কাজগুলোর কথা বললাম সেটা কি, এনেবল মোডকে সিকিউর করা, লাইন কনসোলকে সিকিউর করা, লাইন ভিটিওয়াই কে সিকিউর করা, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন দেওয়া এবং ব্যানার মেসেজ সেট করা। এই 5টা কাজ আমরা রাউটারে যেভাবে করেছিলাম একই 5টা কাজ আমরা সুইচেও করলাম, ঠিক আছে? ইয়েস হিজবুল্লাহ। আসসালামু স্যার। স্যার ভিটিওয়াই তে যে 04, এই 04 মানে কি? ভিটিওয়াই তে 04 এর মানে হচ্ছে, ভিটিওয়াইটা হচ্ছে রিমোট কানেক্টিভিটির একটা পোর্ট। ওকে, সো দ্যাট মিন্স এই পোর্টের রিমোটের থ্রুতে ইউজার কানেক্ট করা হয়। সো নরমালি রিমোট কানেক্টিভিটির পোর্টে এট এ টাইমে হচ্ছে আমরা 16 জন ইউজার কানেক্ট করতে পারি। এট এ টাইমে একটা ডিভাইসকে 16 জন ইউজার রিমোটলি অ্যাক্সেস করতে পারে।
তো আমরা এই নাম্বারটাকে কমাই দিতে যাচ্ছি যে আমরা 16 জনকে অ্যাক্সেস দিব না, আমরা 5 জনকে অ্যাক্সেস দিব। 0 থেকে 4 নাম্বার পর্যন্ত যে কয়টা ইউজার আসবে তারা, সো 0 হচ্ছে 1, 1 হচ্ছে 2, এরকম করে 4 পর্যন্ত 5 জন ইউজার অ্যাক্সেস করতে পারবে। এই জন্য 04 দেওয়া হয়। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। So yes, Hizbullah. No. Okay. So আমরা হচ্ছে কি করলাম তাহলে, এখন প্রিভিলেজ মোডকে সিকিউর করলাম, লাইন কনসোল, লাইন ভিটিওয়াই সবগুলোকে সিকিউর করলাম। সেটা করতে গিয়ে আমাদের একটা শর্ত ফুলফিল হয়ে গেল, যেটা হচ্ছে কি লাইন ভিটিওয়াই কে সিকিউর করা। 2 নাম্বার শর্ত হচ্ছে ডিভাইসে আইপি অ্যাড্রেস সেট করা। একটা আইপি অ্যাড্রেস সেট করতে হবে যে আইপি অ্যাড্রেসের থ্রুতে আমার এই ডিভাইসটাকে অ্যাক্সেস করা যাবে। আচ্ছা, এইখানেই হচ্ছে মেইন প্রবলেমটা। প্রবলেমটা কি দেখেন, রাউটারের এই যে ইন্টারফেসটা গিগ 000, এই ইন্টারফেসে আমরা আইপি অ্যাড্রেস সেট করছি, আর এই একটা ইন্টারফেস দিয়ে আমার এখানে যত ইউজার থাকবে সবাইকে রাউটারের সাথে কানেক্টেড। বাট সুইচে এরকম কি কোনো স্পেসিফিক একটা ইন্টারফেস আছে যে ইন্টারফেস দিয়ে আমার ডিভাইসের সবগুলো ইউজার কানেক্টেড? স্পেসিফিক কোনো ইউজার পোর্ট নাই। আচ্ছা, সো তাহলে আমি কোন ইন্টারফেসের আইপি ইউজ করব? বিকজ অফ আমি যদি লেটস সে এই FS0/2 পোর্টে একটা আইপি সেট করি, তাহলে এই FS0/2 পোর্টের আন্ডারে যে ইউজার আছে সেই শুধু সুইচকে অ্যাক্সেস করতে পারবে, অন্য কেউ পারবে না। মানে রিমোট কানেক্টিভিটি করতে পারবে, অন্য কেউ পারবে না। আবার এই FS0/1 পোর্টে যদি আইপি দেই, তাহলে হচ্ছে FS0/1 পোর্টে যে আছে সে কানেক্ট করতে পারবে, অন্য কেউ পারবে না। সো এইভাবে করে আমার একটা সুইচের আন্ডারে যদি লেটস সে 20টা ইউজার থাকে, তার মানে কি আমার 20টা পোর্টে 20টা আইপি দিতে হবে 20 জন ইউজারের এক কানেকশনের জন্য। তো এইটা তো একটা প্রবলেম। সো এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য একটা উপায় আছে। সেই উপায়টার আমি একটা সংক্ষেপ আপনাদেরকে এখন বলতেছি, ডিটেইলস আমরা পরে আলোচনা করব। ইয়েস দেবাশিস। স্যার আমার নেট চলে গেছিল, একটা কুইক রিভিউ দিতে দিতেন স্যার। আমি মানে বুঝতে পারিনি, ফার্স্ট টাইম আমার ওয়াইফাইটা অফ হয়ে গেছিল। ও আচ্ছা, কখন থেকে বুঝতে পারেন নাই? স্যার আমি যে বুঝতে পারি আপনি এনাবল দিয়ে ঢুকছিলেন কনফিগ টার্মিনালে, তখন মানে নতুন টার্মিনাল, মানে সুইচের আমরা জাস্ট বেসিক সিকিউরিটি গুলো অ্যাপ্লাই করেছিলাম এনাবল দিয়ে। এখানে ওই যে নরমালি আমরা রাউটারে যে বেসিক সিকিউরিটি অ্যাপ্লাই করি সেই কমান্ড গুলো এখানে দিছি, জাস্ট দ্যাটস ইট। সুইচে ঢুকে যে এনেবল মোডে পাসওয়ার্ড সেট করছি, প্রিভিলেজ মোডে ঢুকে পাসওয়ার্ড সেট করছি, লাইন কনসোলে ঢুকে পাসওয়ার্ড সেট করছি, ভিটিওয়াই তে ঢুকে পাসওয়ার্ড সেট করছি, দেন সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন দিছি, ব্যানার মেসেজ সেট করছি। মানে রাউটারে আমরা যে বেসিক সিকিউরিটি করেছি সেম কাজটা ওই আগে 6টা যে স্যার ওই 6টা দিয়েছেন। ওই 6টা এখানে 6টা না, এখানে 5টা। কারণ হচ্ছে আপনার সিকিউরিটি পাসওয়ার্ড মিনিমাম লেন্থ সুইচে কাজ করেন, ওইটার জন্য সুইচে সিকিউরিটি মডিউল ইনস্টল করতে হবে, বাট সেটা আমাদের হচ্ছে কি সিসিএন এর টপিক না, সো এই কারণে ওটা দেখাচ্ছি না। ঠিক আছে, সো এই একটা কমান্ড বাদে বাকি 5টা কমান্ড আমরা এখানে যা সেট করলাম। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, এরপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সুইচকে যদি আমরা টেলনেট করতে যাই তাহলে আমাদের একটা আইপি লাগবে। ইউজুয়ালি আইপি কোথায় অ্যাসাইন করা হয়? কোনো না কোনো একটা ইন্টারফেসের মধ্যে অ্যাসাইন করা হয়। এখন সুইচের কোন ইন্টারফেসে আইপি অ্যাসাইন করলে যেটা দিয়ে সবাই অ্যাক্সেস করতে পারবে? কারণ প্রতিটা ইউজার তো একটা স্পেসিফিক ইন্টারফেস দিয়ে সুইচের সাথে কানেক্টেড, এমন তো কোনো ইন্টারফেস নেই যে ইন্টারফেস দিয়ে কমনলি সবাই সুইচের সাথে কানেক্টেড। সুইচ হচ্ছে কি একটা ল্যান। সুইচ বেসিক্যালি কি করে? একটা ল্যানকে ডিভাইড করে, ঠিক আছে? তো সুইচে এরকম একটা ভার্চুয়াল ল্যান নামে একটা কনসেপ্ট আছে, যেটা আমরা মডিউল 2 তে গিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। ওকে, তো সুইচে একটা ভার্চুয়াল ল্যান নামক একটা কনসেপ্ট আছে, এবং এই ভার্চুয়াল ল্যান কনসেপ্টের জন্য যেটাকে আমরা বলি হচ্ছে ভিল্যান। তো এরকম প্রতিটা সুইচের মধ্যে বাই ডিফল্ট এরকম একটা ভার্চুয়াল ল্যান ক্রিয়েট করা আছে। প্রতিটা সুইচের মধ্যে বাই ডিফল্ট ভিল্যান 1 নামক একটা ডিফল্ট ভিল্যান ক্রিয়েট করে দেওয়া আছে, এবং এই ভিল্যান 1 এর আন্ডারে সুইচের যত ইউজার যত ইন্টারফেস আছে সবগুলো ইন্টারফেস এই ভিল্যান 1 এর আন্ডারে অ্যাসাইন করা আছে বাই ডিফল্ট। এটা থাকে ইনিশিয়ালি। ওকে, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, জাস্ট এটা হচ্ছে দেখানোর পারপাসে, প্রিভিলেজ মোড থেকে শো ভিল্যান ব্রিফ এই কমান্ডটা দিলে এটা দেখায় হচ্ছে ভিল্যান ডাটাবেস, মানে আমার একটা ইন্টারফেসের
ভিল্যান ডাটাবেস আমাকে শো করে এই কমান্ডটা দিয়ে। সো এই শো ভিল্যান ব্রিফ দিয়ে আমি দেখতেছি যে এখানে ভিল্যান 1 ডিফল্ট নামে একটা ভিল্যান আছে যার আন্ডারে যে পোর্ট দেখেন 1 থেকে 24 এবং গিগ 1 গিগ 2 মানে সুইচের সবগুলো পোর্ট এই ভিল্যান 1 এর আন্ডারে অ্যাসাইন করা আছে। সো আমি যদি এখন তাহলে এই ভিল্যান 1 কে একটা ভার্চুয়াল ইন্টারফেস হিসাবে ডিক্লেয়ার করি, এটা তো একটা ভার্চুয়াল ল্যান হিসাবে আছে, আমি যদি এখন ওকে একটা ভার্চুয়াল ইন্টারফেস হিসাবে ডিক্লেয়ার করি এবং এই ইন্টারফেসে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি, তাহলে এই সবগুলো পোর্ট কি এই আইপি অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে পারবে না? পারবে। জি স্যার। তার মানে আমি তখন ওই একটা আইপি অ্যাড্রেস দিয়ে আমার এই যে কোনো পোর্ট থেকে সুইচকে টেলনেট করতে পারি। তো এই কারণে আমরা কি করব, সুইচে এখন একটা ভার্চুয়াল ইন্টারফেস ক্রিয়েট করব। আর এই যে সুইচে যে আমরা এই ভার্চুয়াল ইন্টারফেস ক্রিয়েট করি এটাকে বলা হয় হচ্ছে এসভিআই, সুইচ ভার্চুয়াল ইন্টারফেস। তো সুইচে যখন আমাদের টেলনেট করা লাগে, ঠিক আছে, বা সুইচকে যখন রিমোট কানেক্টিভিটির জন্য অ্যাক্টিভ করা লাগে, রিমোট কানেক্টিভিটি সুইচে যখন রিমোট কানেক্টিভিটি এনেবল করা লাগে তখন আমাদের এরকম এসভিআই ক্রিয়েট করতে হয়। তো এসভিআই চাইলে আমরা ডিফল্ট ভিল্যানের জন্য ক্রিয়েট করতে পারি, চাইলে আমরা অন্য ভিল্যানের জন্য পারি, সেগুলো আমরা মডিউল 2 তে গিয়ে দেখব। বাট এখন আমরা দেখব হচ্ছে কি ডিফল্ট ভিল্যানে কিভাবে এসভিআই ক্রিয়েট করে। সো এসভিআই ক্রিয়েট করা খুব ডিফিকাল্ট কিছু না, সিম্পল। আমরা যেমন ইন্টারফেসে আইপি অ্যাসাইন করি বা ইন্টারফেসে যাই ওই রকম ভাবেই এসভিআই ক্রিয়েট করতে হয়। কমান্ড হচ্ছে আইএনটি বা ইন্টারফেস, তারপরে এখানে ইন্টারফেসের স্পেসিফিক নাম্বারের পরিবর্তে আমরা এখানে লিখব হচ্ছে ভিল্যান এবং ভিল্যানের নাম্বার। আমাদের ভিল্যানের নাম্বার কত? 1। সো এই কারণে ইন্টারফেস ভিল্যান 1 এন্টার। দেন আইপি অ্যাড্রেস, যেভাবে করে আমরা আইপি অ্যাড্রেস সেট করি, সুইচ বাই ডিফল্ট শুধু IPv4 অ্যাড্রেসই অ্যাকসেপ্ট করে, IPv6 অ্যাকসেপ্ট করে না। IPv6 দেওয়ার জন্য সুইচে সেপারেট মডিউল ইনস্টল করতে হয়, সেটাও আমাদের সিসিএন এর টপিক না। সো এই কারণে আমরা জাস্ট ইন্টারফেসে IPv4 আইপি অ্যাসাইন করতেছি। সো লেটস সে আইপি অ্যাড্রেস, কোন আইপি অ্যাসাইন করবেন? আমার এখানে দুইটা ল্যান আছে, কোন ল্যানের আইপি অ্যাসাইন করবেন? সুইচটা যেই ল্যানের আন্ডারে, আমাদের ল্যান কত? 192.168.1.0। সো এই 1.0 নেটওয়ার্ক থেকে একটা আইপি সুইচকে অ্যাসাইন করতে হবে। কোন আইপি সেটা প্রশ্নে মেনশন করবে। আমি আপনাকে বললাম সেকেন্ড টু দ্য লাস্ট ইউজেবল আইপি সুইচকে অ্যাসাইন করো, সেকেন্ড টু দ্য লাস্ট ইউজেবল আইপি সুইচকে অ্যাসাইন করো। তাহলে সুইচের আইপি কত হবে বলেন? লাস্ট ওয়ান, লাস্ট 192.168.1.253 192.168.1.253 কারণ কি 1.254 হচ্ছে লাস্ট ইউজেবল আইপি। তো সেকেন্ড টু দ্য লাস্ট মানে লাস্টের আগেরটা, বোঝা গেছে? সো আইপি অ্যাড্রেস, আইপিটা বসালেন, দেন সাবনেট মাস্ক 255.255.255.0 এন্টার। ডান। তো এইভাবে করে আমরা কি করি? আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি। এবং তারপরে কি ইন্টারফেসটাকে আপ করতে হবে না, ইন্টারফেসটা এখন ডাউন আছে, ইন্টারফেসটা এখনো ক্রিয়েটই হয় নাই। ক্রিয়েট করার জন্য লিখতে হবে নো শাটডাউন। এন্টার দেওয়া মাত্রই এই যে ইন্টারফেস ভিলেন 1 চেঞ্জেস টু আপ, ইন্টারফেস আপ হয়ে গেছে। এখন আপনি এই আইপিতে টেলনেট করেন, যেহেতু পাসওয়ার্ড দেওয়া আছে এবং আইপি অ্যাড্রেস সেট করলাম। সো টেলনেট 192.168.1.253 ঢুকে গেছি। পাসওয়ার্ড হচ্ছে APPLE, দেখেন সুইচে চলে আসছে, এনেবল ORANG চলে আসছে সুইচের মধ্যে। সো এইভাবে করে আমরা একটা সুইচকে টেলনেটের জন্য কনফিগার করি বা অ্যাপ্লাই করি, মানে কনফিগারেশনটা ক্রিয়েট করি। এনি কোয়েশ্চেন? সো যদি আপনাকে বলা হয় পরীক্ষার সময় যে সুইচকে টেলনেটের জন্য কনফিগার করো, তাহলে কি করতে হবে? বেসিক সিকিউরিটি দিতে হবে এবং
ভিলেন 1 নামক ভিলেনটাতে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। ইন্টারফেস ভিলেন 1 ঢুকবেন, আইপি অ্যাড্রেস দিয়ে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবেন, নো শাটডাউন দিয়ে বের হয়ে যাবেন। ইয়েস আজিম, আলাদা আলাদা ভাবে কনফিগার করতে পারি আপনি। এই যে ইন্টারফেস fs0/1 লেটস সে একটা আছে, fs0/2 আছে, প্রতিটি ইন্টারফেসে আলাদা আলাদা করে আইপি দিতে হবে এবং ওই ইন্টারফেসের আন্ডারে যে ইউজার আছে শুধুমাত্র সে একাই ওই একটা আইপি ইউজ করে টেলনেট করতে পারবে। এক আইপি ইউজ করে সবাই পারবে না, এক আইপি তখন একজনের জন্যই থাকবে। ইয়েস হিজবুল্লাহ। স্যার আমি চাচ্ছি এখন টেলনেটটা ডাউন থাকবে, আসলে টেলনেট কেউ আর করতে পারবে না। আমি কনফিগার করার পরে আবার সার্ভিসটাকে ডিসেবল করে দিতে যাচ্ছি, তাহলে কি শুধুমাত্র ইথারনেটটাকে কি ডিসেবল করে ডাউন করে দিলে হবে? না, এখানে শুধু টেলনেটকে যদি আবার এখন ডিসেবল করতে চান তাহলে আপনাকে টেলনেট অফ মানে ব্লক করে দিতে হবে। ওকে, টেলনেট ফিচারসটাকে এখন ব্লক করে দিতে হবে যে এই ডিভাইসের টেলনেট করা যাবে না। এই ব্লকিং গিয়ে শিখবো আমরা মডিউল 3 তে, ঠিক আছে? কোন একটা নেটওয়ার্কে আমরা কোন একটা স্পেসিফিক টাস্ক করার পারমিশন দিতে পারি বা পারমিশন ব্লক করতে পারি, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বা এসিএল। সো তখন টেলনেট ডিসেবল করার জন্য এখানে এসিএল কনফিগার করতে হবে। ওগুলো আমরা সামনে শিখবো না স্যার? আচ্ছা ঠিক আছে, জি আমরা সামনে শিখবো, মডিউল 3 তে গিয়ে শিখবো যে কিভাবে এসিএল কনফিগার করতে হয়, এসিএল এর কাজ কি, এগুলো আমরা মডিউল 3 তে গিয়ে শিখবো। ওকে জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সো এতটুকু পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন? নো মোর কোশ্চেন? ওকে আচ্ছা, এবার আসি একদম শুরুতে। আমি এই যে ডিএনএস জিনিসটাকে খালি রেখে চলে গেছিলাম না? সো এখন আসেন হচ্ছে এই ডিএনএস এর কাজ বা ডিএনএস কিভাবে আমরা কনফিগার করি সেটা নিয়ে। ইয়েস বিনয়। স্যার এই সুইচে তো আমরা টেলনেট করলাম, এটাতে এসএসএইচ করা যায় না? এসএসএইচ করা যায়, বাট এসএসএইচ কনফিগার করার জন্য সুইচের কিছু সিকিউরিটি মডিউল লাগে যেটা বাই ডিফল্ট সুইচে থাকে না। ওই মডিউলগুলো আমাদেরকে লাইসেন্স আকারে কিনে ইনস্টল করতে হয় বা অ্যাড করতে হয়। এগুলো আপনাদের সিসিএন এর টপিকের মধ্যে নাই, এগুলো সিসিএনপি তে আছে, ঠিক আছে? এই কারণে আমরা সুইচকে কিভাবে এসএসএইচ করতে হয় ওইটা দেখব না। কারণ দেখেন, কারণ আমি আপনাদেরকে একটু দেখাই। সুইচে এসএসএইচ করার জন্য কি জেনারেট করতে হয় না, ক্রিপ্টো কি। এখানে আপনি ক্রিপ্টো কি জেনারেট, ওকে ক্রিপ্টো, এখানে এটা দেওয়া আছে সিকিউরিটি মডিউল, ওরা মেবি এটা আপডেট করে দিছে। সো ক্রিপ্টো কি জেনারেট আরএসএ যেহেতু আমরা দিতে পারছি, দ্যাট মিন্স এটাতেও এসএসএইচ করা যাবে। জেনারেট আরএসএ, প্লিজ ডিফাইন আ হোস্ট নেম আদার দেন সুইচ। ইয়েস, সো সুইচেও এসএসএইচ করা যাবে। এটা আমার খেয়াল ছিল না, ওরা মেবি আপডেট করে দিয়েছে আইওএস, ঠিক আছে? আগের ভার্সন গুলোতে এই ক্রিপ্টো কি জেনারেট করা যেত না। ক্রিপ্টো কি এর জন্য যে ক্রিপ্টো মডিউল, এই মডিউলটা সেট করা ছিল না, এটা মেবি ওরা আপডেট করে এটাকে সেট করে দিয়েছে। সো দ্যাটস ওয়াই যেহেতু আমরা এই ক্রিপ্টো কি জেনারেট করতে পারছি, সো ইয়েস সুইচেও এসএসএইচ করতে পারবেন একই ওয়েতে। আমরা রাউটারে যেভাবে এসএসএইচ করেছি সুইচেও একই ওয়েতে এসএসএইচ করা যাবে। সো এর জন্য কি করতে হবে, সেম প্রসিডিউর ফলো করতে হবে। বাট রিমেম্বার, পরীক্ষার সময় যদি আপনাকে টেলনেট এনেবল করতে বলে তাহলে শুধু টেলনেট করতে হবে, যদি এসএসএইচ এনেবল করতে বলে তাহলে এসএসএইচ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে আচ্ছা, এবার আসি হচ্ছে ডিএনএস। ডিএনএস মানে কি? ডোমেইন নেম সার্ভিস। ডোমেইন নেম সার্ভিস, এটার কাজ কি? ফেসবুকের মতো কাজ করে একটা নেম আকারে কি বাট মানে জিনিসটা অ্যাকচুয়ালি কি করে, ব্যাক এন্ডে জিনিসটা করেটা কি? ফরওয়ার্ডিং। ডোমেইন নেমকে ট্রান্সলেট করে স্যার, কোন আইপিতে অ্যাসাইন করা আছে, কোন আইপিতে অ্যাসাইন করা আছে সেই আইপির সাথে একটা নামকে ট্রান্সলেট করে, ঠিক আছে? ইট বিকজ ইন্টারনেটে যত কমিউনিকেশন হয় কোনো কিছু কিন্তু নাম ধরে কমিউনিকেশন হয় না, মানে ডোমেইন নেম আকারে। facebook.com নামে কিন্তু কোনো কিছু নাই, google.com নামে কিন্তু কোনো কিছু নাই, বাট আছে কি স্পেসিফিক একটা আইপি। এখন আমাদের অ্যাজ আ হিউম্যান
আমরা নাম্বারের থেকে নামকে মনে রাখতে পারি বেশি, ঠিক আছে, মানে নাম আমাদের বেশি মনে থাকে রাদার দেন আ নাম্বার বা আইপি অ্যাড্রেস। তো এই কারণে ওয়ার্ল্ডের এই যে এত এত আইপি অ্যাড্রেস আছে, এগুলো আমাদের মুখস্থ করা বা মনে রাখা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, বাট অনেক অ্যাড্রেস মনে রাখা আমাদের জন্য সুবিধা হয়, মানে নাম ডোমেনের নেমগুলো মনে রাখা আমাদের জন্য ইজিয়ার হয়। তো এই ডিএনএস বা ডোমেন নেম সার্ভিস হচ্ছে এমন একটা রেজিস্ট্রি যেটা কাইন্ড অফ একজন বলেন যে ফোন বুকের মতন কাজ করে। ফোন বুকের কাজ কি, যে ফোন নাম্বারকে নামের সাথে সেভ করে রাখা। সো ডিএনএস হচ্ছে কি করে, আইপি অ্যাড্রেসকে ডোমেন নেমের সাথে সেট করে রাখে। সো আমরা যখন ওই ডোমেনের কথা বলি যে ওকে আমি এই ডোমেনে রিচ করতে যাচ্ছি, তখন ও কি করে, আমাকে ওই আইপিতে নিয়ে যায়। তো আমরা এই কারণে ব্রাউজ করার সময় কিন্তু কখনো আইপি ইনপুট দেই না, আমরা দিই হচ্ছে ডোমেনের নাম। সো এই ডোমেনের নামকে আইপি তে ট্রান্সলেট করা, এটার কাজই হচ্ছে ডিএনএস সার্ভারের। ওকে, সো উইদাউট ডিএনএস দ্যাটস ওয়াই আমরা কি করতে পারি না, ওয়ার্ল্ড ওয়াইড কারোর সাথে যে ডোমেনের থ্রুতে কমিউনিকেট করতে পারি না, ইন্টারনেট কানেক্টিভিটি এস্টাবলিশ হয় না, সেই কারণে আমাদের ডিএনএস লাগে। সো আমিও আমার নেটওয়ার্কে একটা ডিএনএস ক্রিয়েট করে রেখেছি। লেটস সে এই যে আমার যে সার্ভারটা, এই সার্ভারটা হচ্ছে ডিএনএস হিসেবে কাজ করবে কার জন্য, এই ডোমেনের জন্য। আচ্ছা, সো ডিএনএস কে যখন কাজ করাইতে হবে আপনার নেটওয়ার্কে, যখন যে ডিএনএস থাকবে, যে কাজ যেটা সবার ফার্স্ট সেটা হচ্ছে একটু ভালো করে দেখেন জিনিসটা, এটা হচ্ছে দেখার বিষয়। এটাই যে ডেস্কটপে যাবেন, আইপি কনফিগে যাবেন, আইপি কনফিগে যাওয়ার পরে এটা কি আমার এই ডিএনএস সার্ভারের আইপি কনফিগ না, এখানে এই ডিএনএস সার্ভারের এই যে আইপি অ্যাড্রেসটা, এটা তো সার্ভারের নিজের আইপি অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাকে কপি করবেন। কপি করে এই যে ডিএনএস সার্ভার লেখা যে ফিল্ডটা, এই ফিল্ডে বসাই দিবেন। কার জন্য, পুরো নেটওয়ার্কে যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসের এই ডিএনএস সার্ভার ফিল্ডে এখানে এই ডিএনএস এর নিজস্ব আইপি অ্যাড্রেসটা বসবে। সো এই 2.2 এই আইপিটা আমি সবগুলো ডিভাইসের ডিএনএস সার্ভারের জায়গায় বসাই দিব। ডিএনএস সার্ভার 2.2, ডিএনএস সার্ভার 2.2, এটা দিয়ে আমি বুঝাচ্ছি যে তুমি যেই নেটওয়ার্কে আসো, তোমার যে যারা যারা যত দিক থেকে কানেক্টেড সবার সাথে এই 2.2 এটা হচ্ছে তোমার ডিএনএস সার্ভার। তুমি যদি কোনো ডোমেইনে রিচ করতে চাও, তোমার এই সার্ভার থেকে তোমার সেটা আইপি রিজলভ করে নিতে হবে, আইপি অ্যাড্রেস ফাইন্ড আউট করে নিতে হবে। তো এটা দিলাম হচ্ছে আইপি v4 এর জন্য। একইভাবে এই যে আইপি v6 এর অ্যাড্রেসটা এটা কপি করবেন এবং এই ডিএনএস ফিল্ডে দিয়ে দিবেন, সবার আইপি v6 এর ডিএনএস ফিল্ডে দিয়ে দিবেন কপি পেস্ট করে। ওকে, এটা কখন করবেন, যখন হচ্ছে সবাইকে আইপি দিয়ে দিবেন, তারপরে ডিএনএস এর জাস্ট আইপিটাকে কপি করবেন, সবার ডিএনএস সার্ভার ফিল্ডে দিয়ে দিবেন। এটা গেল একটা। 2 নাম্বার হচ্ছে, দেখেন আমি এই যে সার্ভারটার আইপি 2.1, লেটস সে এটা একটা পিসি, সো যে ব্রাউজার আছে এই ব্রাউজার থেকে আমি এখানে 192.168.2.1 এখানে যদি গো দেই, দেখেন একটা পেজ, ওয়েব পেজ আসতেছে। বাট আমি যদি এখানে লিখি www.google.com, এটা কিন্তু এই যে আইপিটা দিলাম এটা কিন্তু এই সার্ভারেরই, ঠিক আছে। তো এখানে এখন আর কিন্তু কিছু আসবে না, রিকোয়েস্ট টাইম আউট আসবে। এটাকে কেটে দেখাই তাহলে হইতেছে কি আপনি আরো ভালো দেখতে পারবেন। www.google.com ও দিলাম, এখানে কিছুই আসবে না, রিকোয়েস্ট টাইম আউট আসবে। বিকজ কি, ও এই ডোমেইনে রিচ করতে পারতেছে না, এই ডোমেইনের ইনফরমেশন তো কোথাও নাই। তো এটা রিচ করার জন্য কি করতে হবে, ডিএনএস ফিচারসটাকে আমাকে এনেবল করতে হবে। সো এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ডিএনএস ফিচার এনেবল করা এত সোজা না, ওটাকে আরো অনেক কনফিগারেশন করে এনেবল করতে হবে। ডিএনএস কনফিগারেশন আমাদের সিসিএন এর টপিক না, ডিএনএস কনফিগারেশন সিসিএন এর টপিক না। সেই কারণে সিম্পল সিমুলেশন যাতে চালাতে পারি সেই কনফিগারেশন আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটা দেখানোর জন্য কি করতে হবে, এই ডিএনএস এ আসবেন, এসে এই যে সার্ভিসেসে যাবেন, গেলে এখানে অনেকগুলো সার্ভিস অ্যাভেলেবেল আছে। এর ভিতরে একটা সার্ভিস হচ্ছে ডিএনএসটাকে সিলেক্ট করবেন, করার পরে দেখেন এখানে কি আছে, ডিএনএস এখন অফ আছে, এটাকে অন করে দিবেন। দেন এখানে যে নেম, এই নেমের জায়গায় হচ্ছে ডোমেইন নেমটা লিখতে হবে। আমাদের ডোমেইন নেম কি দেওয়া আছে, www.google.com, google.com। অ্যাড্রেসের জায়গায় হচ্ছে এই ডোমেইনের আইপিটা 192.168.2.1 দেওয়া হয়ে গেলে লিখবেন, তারপরে অ্যাড
অ্যাড দিলে হচ্ছে এই ডোমেইনটা এখানে সেট হয়ে গেল, এই IPv4 ডোমেইনটা এখানে সেট হয়ে গেল। এখন এই যে একটু আগে এখানে এটা দিয়ে যেটা পাচ্ছিলাম না যে হোস্ট নেম আনরিজলভ, ওকে, সো এখন আমি এই সেম জিনিসই আবার চেক করি, দেখেন এখন পেয়ে গেছি এই আইপি ডোমেইন দিয়ে। সো এটাই হচ্ছে ডিএনএস এর কাজ। আর আপনি যদি এই যে এখানে ইউজারদের মধ্যে আবার এই মানে সবকিছু করছেন কিন্তু ইউজারের এই জায়গায় ডিএনএস সার্ভারের আইপি দেন নাই, তাহলেও কিন্তু ডোমেইন নেম ফাংশন করবে না। ক্লিয়ার এভরিওয়ান? এনি কোয়েশ্চেন টিল নাও? কোনো কোয়েশ্চেন নাই? ওকে, এখন পর্যন্ত তো নাই। না থাকে তাহলে এখন আমি আপনাদেরকে আপনাদের সিসিএনএ মডিউলের লাস্ট টপিক বা লাস্ট কমান্ড দেখাচ্ছি। এটা হচ্ছে সিসিএনএ মডিউলের লাস্ট কনফিগারেশন। সেটা কি? সেটা হচ্ছে ইয়েস দেবাশিস স্যার এই যে টোটাল ক্লাসটা মানে স্যার কনফিগার করছেন বা এই যে এত কিছু স্যার এই একটা ক্লাসের যদি আমাদের একটা ভিডিও দেওয়া যেত স্যার সিকোয়েন্স গুলো, কারণ এত লম্বা ক্লাসটা মনে রাখা, যদিও আমরা কোয়েশ্চেন সিকোয়েন্স দেখে দেখে সলভ করব, তারপরে মানে একটা ভিডিও যদি থাকতো তাহলে মনে হয় সবার জন্যই ভালো, স্পেশালি আমার জন্য স্যার। কারণ আচ্ছা এটা একটা ভালো কথা বলছেন, যদি থাকতো সবার জন্যই ভালো হতো, বাট এই ভালো কথার আবার একটা খারাপ দিক আছে। খারাপ দিকটা আমি বলি কি খারাপ দিক, সেটা হচ্ছে আপনাদের এই মডিউল 1 এ ল্যাব ক্লাস হচ্ছে এই একটা, ওকে, আপনাদের মডিউল 2 তে ল্যাব ক্লাস হবে ইচ এন্ড এভরি ক্লাস, ওকে। সো এখন আপনি যদি এই একটা ক্লাসের জন্য ভিডিও চান, স্যার এই একটা ল্যাব ক্লাস এটা দিলে প্র্যাকটিসের জন্য ভালো হবে, তো তখন যাই কি করবেন জানেন, ওই সবগুলো ক্লাসের জন্য মডিউল 2 তে গিয়ে বলবেন স্যার এটা তো ল্যাব ক্লাস, ভিডিওটা দেন, প্র্যাকটিস না হলে তো করতে পারবো না। তো তখন কি করতে হবে, মডিউল 2 এর ইচ এন্ড এভরি ক্লাসের ভিডিও দিতে হবে, কারণ আমি তো আপনাকে শুরু থেকেই ভিডিও দেখাই ল্যাব প্র্যাকটিস করাইছি। আপনি তো শুরু থেকে প্র্যাকটিসটা করতেছেন কি ভিডিও দেখে প্র্যাকটিস করা, রাইট? বাট মডিউল 2 তে গিয়ে কি হবে, প্রতিটা ক্লাসে আপনার ল্যাব, প্রতি ক্লাসে আমি আধা ঘন্টা থিওরি পড়াবো, 1.5 ঘন্টা ল্যাব করাবো, বা 1 ঘন্টা থিওরি পড়াবো, 2 ঘন্টা ল্যাব করাবো। কারণ মডিউল 2 এর আমাদের প্রতিটা টপিকই হচ্ছে প্র্যাকটিক্যাল টপিক। মডিউল 1 এর মতন এরকম প্রথম 5-7টা ক্লাস থিওরি তারপরে 1-2টা ক্লাসে ল্যাব, তা না, ইচ এন্ড এভরি টপিকে ল্যাব আছে। তো তখন কি করবেন বলেন আমাকে? আসলে স্যার এটা ঝামেলা বুঝতেছি, বাট এই যে স্যার এত কিছু বলতেছে মানে বুঝতেছি স্যার, কিন্তু ওই যে সিকোয়েন্স ধরতে পারবো না যে কখন কোনটা কি করতে হবে না করতে হবে, আসলে এটা টোটাল প্র্যাকটিসের উপর। আচ্ছা তারপর দেখি স্যার কি করা যায়, একটা ওয়ে বাই প্র্যাকটিস করেন, আর আমি আপনাদেরকে আসতেছি, ওটা একটু পরে আসতেছি, আগে প্র্যাকটিস করেন, ঠিক আছে? বাট এখন থেকে মানে আমি আপনাদেরকে একদম শুরুর থেকে চাচ্ছি যে আপনারা নিজেদের পায়ের উপরে দাঁড়ান, শুরু থেকেই, মানে কারো উপরে ভর না করে যাতে দাঁড়াইতে পারেন। আপনি যে করতেছেন, আমি আমার পাশে আরেকটা ল্যাপটপ, আমার ওই ল্যাপটপে আমি আপনি যেগুলো করতেছেন আমি ওগুলো করতেছি সাথে সাথে আপনার সাথে সাথেই, কিন্তু মনে হচ্ছে যে ক্লাস শেষে আমি ভুলে যাব। না, এটা স্বাভাবিক, আপনি ক্লাস শেষে ভুলে যাবেন, এটা স্বাভাবিক। ভুলে যাওয়ার জন্য কি করতে হবে, ক্লাস শেষে প্র্যাকটিস করতে হবে। আমি ক্লাস শেষে প্র্যাকটিস করার জন্য বললাম তো আপনাদেরকে, আমি একটা প্র্যাকটিস ফাইল দিয়ে দিব। আপনি যখন ওই প্র্যাকটিস ফাইলটা দেখে দেখে প্র্যাকটিস করতে থাকবেন তখন আর ভুলবেন না, কারণ ওখানে কোয়েশ্চেন থাকবে, সিকোয়েন্স থাকবে, আপনি ওটা দেখে দেখে করতে থাকবেন। আপনি কোয়েশ্চেন দেখে আপনার মনে হবে যে ওকে এই কোয়েশ্চেনের কাজটা কি, এটা মনে পড়তেছে না, তখন আপনি নোটগুলো দেখবেন, কমান্ড গুলো দেখবেন, কমান্ড ফাইল তো দিয়ে দিব আমি আপনাদেরকে, তাই না? তো তখন কমান্ড গুলো দেখবেন যে ওকে এই কাজের জন্য তাহলে এই কমান্ডটা দেওয়া হয়েছে, সো তো সেভাবে করে প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? ওকে স্যার, ওকে। ইয়েস, ফেরদৌস ফেরদৌস মাহমুদ হাত তুলেছেন। স্যার আমাদের মডিউল 2 তে কয়টা ক্লাস হবে? মডিউল 2 তে অ্যারাউন্ড 4 সপ্তাহ ক্লাস যাবে, তো 4 দুগুণে 8টা, আরো বেশিও যাবে, 8 থেকে 10টার মতন ক্লাস যাবে মডিউল 2 তে। স্যার মডিউল 3 তে? ওখানেও প্রায় 1 মাস ক্লাস হবে, এরকম 8-9টা। আমাদের স্যার মেকআপ ক্লাস থাকবে তাহলে স্যার? আপনাদের মেকআপ লাগবে, আপনাদের মেকআপ লাগবে, আর আপনাদেরকে তো বলাই আছে যে
আমরা যে 3 মান্থস স্পেসিফিক টাইম ফ্রেম যেটা বলেছি 3 মান্থসের ভিতরে স্পেসিফিকলি কোর্স কমপ্লিট করা পসিবল হয় না, কারণ অফ ডে থাকে, হলিডে থাকে, এক্সাম পিরিয়ড থাকে, ঠিক আছে? সো এটা তো বলেই দিয়েছি যে আপনাদের এটা অলমোস্ট 3.5 to 4 মান্থস, বাট উইদিন 4 মান্থসের ভিতরে এটা হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে, থ্যাংক ইউ। মানে আপনাদের যদি 3 মাস, লেটস সে যে জানুয়ারিতে আমাদের 3 মাস কমপ্লিট হয়ে যাবে, আপনাদের এটা ফেব্রুয়ারির ভিতরে শেষ হবে, 1 মাস সময় একটু বেশি লাগবে, বা 1 মাস পুরো না লাগলেও আপনাদের মানে 2 সপ্তাহ বেশি লাগবে। সো মানে 3.5 থেকে 4 মাস আমি আপনাদেরকে কিন্তু ধরে রাখতে বলছি একদম ওরিয়েন্টেশনে। এটা আমরা সব ক্লাসে বলে রাখি, কারণ পরীক্ষা দিতে গিয়েই দেখবেন যে কি বাধা বিপত্তিগুলো আসে। তো আমি চাইলেও আমি কখনো কোনো স্টুডেন্টদেরকে ফোর্স করে হচ্ছে পরীক্ষা দেওয়াই না, ঠিক আছে? সো পরীক্ষার সময় আমি আপনাকে বলবো যে আপনার লেটস সে নেক্সট শনিবার দিন আপনার পরীক্ষা, তো আপনি এখন নেক্সট শনিবার দিন পরীক্ষা দিতে আসলেন না, আমি কিন্তু আপনাকে ফোর্স করব না। বা আপনি আসছেন, এসে বলতেছেন স্যার আজকে আমি পরীক্ষা দিতে পারবো না, আমি কিন্তু আপনাকে বলবো না যে আপনি পরীক্ষা দেন, কারণ আপনাকে আমি জোর করে পরীক্ষা বসালে কি হবে? আপনি পরীক্ষা ফেল মারবেন, আমার কোনো লাভ হবে? লাভ হবে না। আমি লেটস সে বললাম যে আপনাদের সামনের সপ্তাহে 2 তারিখ পরীক্ষা, সো আমি 8 তারিখ থেকে মডিউল 2 স্টার্ট করব, বাট 8 তারিখের মধ্যে আপনাদের সবার পরীক্ষা ক্লিয়ার করতে হবে। আপনারা 8 তারিখের মধ্যে সবাই এক্সাম ক্লিয়ার করলেন না, তাহলে তো আমি 8 তারিখ মডিউল 2 শুরু করতে পারবো না, পারবো? সো এরকম কারণে কিন্তু আমি আপনাদের কাছ থেকে শুরুতেই স্কিল এক্সামটা ক্লিয়ার করতে হবে। আমি বলে দেব এগুলো সব ক্লাস শেষে, আজকে ক্লাস শেষে সব বলে দেব। এটা জাস্ট আমি এখন একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এভরিথিং ডিটেইলস বলে দিব, ডোন্ট ওয়ারি। তো এটাই বলতেছি যে আমি এই কারণে একদম ওরিয়েন্টেশনের সময় আপনাদেরকে বলে দিয়েছি যে কিছুটা সময় আপনারা হাতে একটু নিয়ে রাখেন। আর প্লাস মানুষের বিপদ আপদ, বা আমরা অনলাইনে ক্লাস করতেছি, ইন্টারনেট, এখন আপনাদের একজনের ইন্টারনেটে প্রবলেম আছে, ঠিক আছে, সে ক্লাস করতেছে না, পরবর্তীতে সামহাও মেকআপ নিয়ে নেবে। আমার যদি ইন্টারনেটের প্রবলেম থাকে তাহলে তো ক্লাসই নেওয়া যাবে না। তো ওই কারণে কি হয়, অফ যায়। যেমন আমাদের একটা সপ্তাহ কিন্তু এরকম গেছে, তারপরে এই যে গতকালকে অফ ডে ছিল, নেক্সট ফ্রাইডে তো আমাদের অফ ডে থাকবে। সো এরকম কারণে কিন্তু আমাদের এই ক্লাস একটা দুইটা গ্যাপ যাচ্ছে। সো এগুলো পোষায়, মানে মেকআপ নিতে হবে। তো মেকআপটা তো এখন লেটস সে আমি টাইম ফ্রেমের মধ্যে নিতে পারতেছি না, কারণ শুক্র শনি আমি পুরোটা প্যাকড। আমি যদি রবিবার দিন বা সোমবার দিন আপনাদেরকে মেকআপ দিই, অর্ধেক মেকআপ করতে পারবেন, অর্ধেক পারবেন না, কারণ কি বাকিদের অফিস থাকবে, কাজ থাকবে। তো আমাকে এরকম সবাই যেদিন ক্লাস করতে পারবেন যেই টাইমে, সেরকম একটা টাইম ফ্রেম দিতে হবে। তো সেটা দেখা যাবে যে ঘুরে ফিরে আপনাদের এই ক্লাস টাইম বাদে অন্য কোনো টাইমে আপনারা সবাই একসাথে টাইম দিতে পারবেন না। তো এই কারণে কি করতে হবে, ক্লাসটাকে একটু এক্সটেন্ড করতে হবে, তাই না? সো ডোন্ট ওয়ারি, আমাদের ক্লাস বেশি এক্সটেন্ড হবে না, বড় জোর 1 মাস, 3 মাসের জায়গায় 4 মাস লাগবে। আই থিংক এটা ওরকম হিউজ কোনো প্রবলেম করবে না, রাইট? আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, ইয়েস হিজবুল্লাহ কিছু বলতে চাচ্ছেন? আর দুইটা নেটওয়ার্কের যে আলাদা আলাদা সুইচ, এগুলো কি যখন কনফিগার করতে বলবো ওরা কি স্পেসিফিক বলে দিবে যে এই নেটওয়ার্কে স্পেসিফিকলি বলে দিবে এটাকে কনফিগার করো, ওটাকে কনফিগার করো। যাকে কনফিগার করতে বলবে শুধু সেটাকেই বলবেন, যেটাকে করতে বলবে না সেটাতে কিচ্ছু করা লাগবে না, সেটা ওপেন থাকবে। এক ক্ষেত্রে রাউটারের ক্ষেত্রে একই ধরনের হবে। জি, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা। সো আমাদের লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই যে আমরা রাউটার বা সুইচ এদেরকে যে কনফিগার করলাম। আচ্ছা, সুইচে আরেকটা জিনিস, সুইচে আরেকটা কনফিগারেশন একটু করতে হবে। সেটা হচ্ছে আমরা তো কি করলাম, সুইচকে একটু আসি, সুইচকে হচ্ছে রিমোট কানেক্টিভিটির জন্য অ্যাক্টিভ করলাম, রাইট? আচ্ছা, সুইচকে রিমোট কানেক্টিভিটির জন্য অ্যাক্টিভ করার পরে সুইচকে আপনারা হচ্ছে সুইচটা যেই ল্যানে আছে, আমার সুইচটা কি ইউজার ল্যানে আছে, সো ইউজার ল্যানের যে ডিফল্ট গেটওয়ে, সেই ডিফল্ট গেটওয়েটা আমাকে অ্যাসাইন করে দিতে হবে সুইচকেও। ইউজার ল্যানের ডিফল্ট গেটওয়েটা সুইচকে বলে দিতে হবে। তো সুইচকে গেটওয়ে বলে দেওয়ার কমান্ডটা একটু ডিফারেন্ট। সুইচকে গেটওয়ে বলতে হয় আইপি ডিফল্ট হাইফেন গেটওয়ে, সুইচকে গেটওয়ে বলতে হয় আইপি ডিফল্ট হাইফেন গেটওয়ে, এই কমান্ডটা দিয়ে, এটা দিয়ে আমরা গেটওয়ে বলে দিব। সো আইপি ডিফল্ট গেটওয়ে, ওর গেটওয়ে কত 192.168.1.254, দ্যাটস ইট। এখানে কোনো সাবনেট মাস্ক বলা লাগে না, লিখে এন্টার। এটা দিয়ে হচ্ছে আমরা গেটওয়ে বলে দিই সুইচকে, ওকে? আচ্ছা, এই যে রাউটার বা সুইচ এদেরকে যে আমরা কনফিগার করলাম, এদের এই কনফিগার ফাইলটা মানে কনফিগারেশনটা কোথায় সেভ থাকে? লোকাল সার্ভার। ওদের এই
কনফিগারেশন গুলো সেভ থাকে একটা ফাইলের মধ্যে যেটাকে বলা হয় রানিং কনফিগারেশন, এবং এই রানিং কনফিগারেশন ফাইলটা থাকে হচ্ছে র্যামের মধ্যে। ওকে, সো দ্যাট মিন্স আমরা এখন যা কনফিগার করেছি এই সব কনফিগারেশন স্টোর আছে হচ্ছে র্যামের মধ্যে। এখন র্যাম কি? ভোলাটাইল মেমোরি। এনি হাউ যদি ডিভাইস অফ হয়ে যায় তাহলে কি হয়? র্যামের ভিতরে যা আছে সব মুছে যায়, তাই না? তার মানে আমি যদি এখন ডিভাইসকে অফ করে দেই, আমি এই যে এত কষ্ট করে গত আগের দিন আজকের দিন 2 দিন মিলে যা যা কনফিগার করছি সব কি হবে? রিমুভ হয়ে যাবে। সো এইখান থেকে বাঁচার জন্য কি করতে হবে? এই রানিং কনফিগারেশনটাকে ব্যাকআপ মানে কপি করে অন্য কোথাও রেখে দিতে হবে। তো আমরা ব্যাকআপ অনেক জায়গায় নিতে পারি। ব্যাকআপ চাইলে আমরা ফ্ল্যাশ পেন ড্রাইভের মধ্যে নিতে পারি। ব্যাকআপ চাইলে আমরা কোনো একটা ব্যাকআপ সার্ভার, যেমন আমার এখানে একটা ব্যাকআপ সার্ভার আছে যেটাকে আমরা বলছি টিএফটিপি সার্ভার, এখানে নিতে পারি। ব্যাকআপ চাইলে আমি আমার ডিভাইসের মধ্যেও ব্যাকআপ নিয়ে রাখতে পারি। আমার প্রতিটা ডিভাইসে এনভি র্যাম বা নন ভোলাটাইল মেমোরি নামে একটা স্পেস আছে। ওকে, স্টোরেজ স্পেস আছে নন ভোলাটাইল মেমোরি এনভি র্যাম। আমি চাইলে সেখানে ওইটাকে ব্যাকআপ নিয়ে রাখতে পারি। তো ব্যাকআপ কিভাবে নিব? ব্যাকআপ নিতে হয় হচ্ছে প্রিভিলেজ মোড থেকে। সো ব্যাকআপ মানে হচ্ছে কি? কপি করা। সো কমান্ডটা হবে কপি। কাকে কপি করব? রানিং কনফিগকে। আমার রানিং কনফিগারেশন ফাইলকে কপি করব। কোথায় কপি করব? যদি আমি ডিভাইসের এনভি র্যামে কপি করতে চাই, যেটাকে আমরা বলি হচ্ছে স্টার্টআপ কনফিগ। সো দ্যাট মিন্স আমি রানিং কনফিগকে কোথায় কনফিগ করব? স্টার্টআপ কনফিগে। রানিং কনফিগকে ব্যাকআপ করব হচ্ছে স্টার্টআপ কনফিগ। তো এই কারণে লিখব রানিং কপি রানিং হাইফেন কনফিগ কাকে? স্টার্টআপ হাইফেন কনফিগ কোথায়? ইন্টার। ইন্টার দেওয়ার পরে ও বলতেছে ডেস্টিনেশন ফাইল নেম। এইটা হবে ডেস্টিনেশন ফাইল নেম, এটা হচ্ছে ডিফল্ট ফাইল নেম। আমাদেরকে প্রশ্ন যদি বলে যে ডিফল্ট ফাইল নেমে ফাইল সেভ করো, তাহলে জাস্ট একটা ইন্টার প্রেস করবে, নাথিং এলস। আর যদি বলে যে কোনো স্পেসিফিক একটা নামে, লেটস সে আমি বললাম যে এআইইউবি নামে এটাকে সেভ করো, তাহলে এখানে লিখতে হবে এআইইউবি হাইফেন কনফিগ। হাইফেন কনফিগ হচ্ছে ফাইলের এক্সটেনশন। সো এআইইউবি হাইফেন কনফিগ নামে এটাকে সেভ করতে হবে। বাট সবসময় আপনাদেরকে পরীক্ষায় ডিফল্ট নামেই সেভ করতে বলে। সো এই কারণে জাস্ট ইন্টার দিবেন, আর কিছুই না, শেষ। এই যে ওকে, ওকে মানে হচ্ছে ব্যাকআপ হয়ে গেছে। সো এটা কোথায় ব্যাকআপ নিলাম? স্টার্টআপে ব্যাকআপ নিলাম। যদি স্টার্টআপে ব্যাকআপ না নিয়ে টিএফটিপি সার্ভারে ব্যাকআপ নিতে বলে তাহলে কি করবেন? তাহলে লিখবেন হচ্ছে কপি রানিং কনফিগ, এবার স্টার্টআপের পরিবর্তে লিখবেন হচ্ছে টিএফটিপি, লিখে ইন্টার। কি বলতেছে? অ্যাড্রেস অর নেম অফ দা রিমোট হোস্ট, মানে টিএফটিপি সার্ভারের অ্যাড্রেস। টিএফটিপি সার্ভারের অ্যাড্রেস কত? 2.2। সো 192.168.2.2 টিএফটিপি সার্ভারের অ্যাড্রেস, লিখে ইন্টার। সেম ডেস্টিনেশন ফাইল নেম, এখানে ফাইল নেম হচ্ছে এআইবি হাইফেন কনফিগ হবে। সো আমি ডিফল্ট নামেই রাখবো, ইন্টার, ওকে। সো ফাইল সেভ হয়ে গেছে। তারপর একটা কনফার্মেশনের জন্য আপনি এই যে ডিএনএস সার্ভারে এসে যে এখানে দেখেন যে টিএফটিপি নামক একটা অপশন আছে, কোথায়? যে টিএফটিপি, টিএফটিপি তে গিয়ে দেখেন এই যে এআইবি হাইফেন কনফিগ ফাইলটা চলে আসছে। এইভাবে করে আমরা কি করতে পারি? রাউটারের কনফিগারেশন ব্যাকআপ নিতে পারি। একইভাবে সুইচের কনফিগারেশন আমরা ব্যাকআপ নিতে পারি। তো প্রিভিলেজ মোডে গেলাম, কপি রানিং কনফিগ স্টার্টআপে স্টার্টআপ কনফিগ ডিফল্ট ফাইল নেমে সেভ করলাম। যদি আবার টিএফটিপি নিতে চাই, কপি রানিং কনফিগ টিএফটিপি ইন্টার। টিএফটিপি সার্ভারের অ্যাড্রেস 192.168.2.2 ইন্টার। ডেস্টিনেশন ফাইল নাম সেম নামেই রাখবো, ইন্টার। একটু সময় নিবে, ওয়েট করতে হবে, দেন এই যে হয়ে গেছে, ডান। তো এই হচ্ছে আপনাদের ওভারঅল সিসিএনএ ভার্সন মডিউল 1 এর ফুল ল্যাব। এই যা যা হাতে গোনা 7-8টা 10টা কনফিগারেশন দেখালাম, আপনাদের এই 10টা কনফিগারেশনের উপরে থেকেই ল্যাব প্রশ্ন আসবে এবং এগুলোই কনফিগার করতে হবে। এর বাইরে কোনো কিছু কনফিগার করা লাগবে না। বাট এই কটা জিনিসই অনেক ডিটেইলসে অনেক ইলাবোরেট করে পরীক্ষার সময় কোশ্চেন একটু ঘুরায় পেঁচায় লিখে দিন, এগুলোই আপনাদেরকে কনফিগার করতে হবে। ইয়েস এমডি মাসুম হাওলাদার। জি স্যার। স্যার এই যে আপনার একটু আগে আমরা তো ব্যাকআপ নিলাম কনফিগারেশন ফাইলটা, ব্যাকআপ নিলাম কারণ হচ্ছে আপনার এটা যেহেতু র্যামে থাকে এটা চলে যেতে পারে ইনফরমেশনটা, তাই তো? জি জি।
এখন এটা কখন চলে যেতে পারে আপনার সুইচটা বন্ধ হইলে ডিভাইস অফ হয়ে গেলে, পাওয়ার অফ হইলে। আচ্ছা, পাওয়ার অফ হয়ে গেল যখন আমি আপনার আবার এটা স্টার্ট করলাম, স্টার্ট করার পরে আমার ব্যাকআপ থেকে কি অটোমেটিক আসবে নাকি ওটা আমার আনতে হবে? আপনাকে এটা অটোমেটিক চলে, যদি স্টার্টআপে থাকে তাহলে অটোমেটিক চলে আসবে, আর যদি সার্ভারে থাকে তাহলে ওখান থেকে ওটা কল করতে হবে। তো ওইটা কিভাবে কল করব সেক্ষেত্রে? সার্ভারের কল করার কমান্ড আছে আলাদা, বাট ওগুলো আপনাদের এখানে নাই, এই কমান্ডগুলো আপনাদের মডিউলের মধ্যে নাই, আপনাদের খালি ব্যাকআপ দেওয়া আছে, স্টোর করা নেই। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, আপনার এই একটা রাউটার আন্ডারে আপনার একটা সুইচ আছে, আমার এটার ডিফল্ট গেটওয়ে আমি আইপিটা অ্যাসাইন করে দিছি আপনার ডিফল্ট গেটওয়ে আইপি আপনার সুইচের ক্ষেত্রে। এখন আপনার এই সুইচের আন্ডারে তো আরো সুইচ থাকতে পারে, রাইট? জি থাকতে পারে। ওই সবগুলোর ক্ষেত্রেই কি ওই সেম আইপিটা অ্যাসাইন করে দেব? হ্যাঁ, কারণ ওটা তো আপনার গেটওয়ে তো সবার জন্যই সেম। আচ্ছা, গেটওয়ে আইপি তো সবার জন্য, আমার এই ইউজারের গেটওয়ে আইপি, এর গেটওয়ে আইপি, সুইচের গেটওয়ে আইপি, সবার আইপি সেম না, কারণ ওটা তো গেটওয়ে আইপি। বাট ইউজারের জন্য যে আইপি সেটা ডিফারেন্ট, পিসি 0 এর জন্য একটা, 1 এর জন্য একটা, সুইচের জন্য একটা, সবার জন্য কি ডিফারেন্ট আইপি ইউজ করেছি না? ঠিক আছে স্যার। ওকে, ক্লিয়ার আপনি? জি স্যার। ওকে, ইয়েস হিজবুল্লাহ। স্যার যদি সুইচের আমি আইপিটা দেখতে যাচ্ছি, ডিফল্ট আইপি যেটা আমি অ্যাড করছি সুইচের, আমি ভুলে গেছি কোনোভাবে, এখন আইপিটা দেখবো কিভাবে যে আইপিটা আসলে ওই যে রানিং কনফিগ, রানিং কনফিগ, এটার ভিতরে ঢুকলেই আপনি পেয়ে যাবেন যে শো রানিং কনফিগ এর ভিতরে যদি আপনি আসেন, এই হচ্ছে আমার রানিং কনফিগারেশন ফাইলটা। ওকে জি, সো এখানে দেখেন এই যে আমার ফুল কনফিগারেশন যদি আমরা চেক করি, আইপি ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস কোনটা সেট করেছেন এই যে এটা এখানে শো করছে, ইন্টারফেস ভিলেন 1 এর ভিতরে কোন আইপি সেট করেছেন সেটা এখানে শো করছে। এভরিথিং আমরা যা কিছু ডিভাইসে কনফিগার করি সবকিছুই থাকে হচ্ছে রানিং কনফিগারেশনের ভিতরে। মেশিনে যেমন স্পেসিফাই কোনো সুবিধা নাই না কনফিগারেশন, বলতেছি মেশিনে যেমন আমরা টার্মিনালে গিয়ে আইপি লিখে দিলেই মেশিনের আইপিটা দেখাচ্ছে, এখানে ওরকম স্পেসিফিক কোনো কমান্ড নাই যেটা দিয়ে আপনি ডিফল্ট গেটে ডাইরেক্ট দেখতে পারেন, আপনাকে রানিং কনফিগারেশন ফাইল থেকে চেক করতে হবে। আর কারো কোনো কোশ্চেন? সো কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে এই পর্যন্তই হচ্ছে আপনাদের মডিউল 1 এর সকল কনফিগারেশন। ওকে, আপনাদের লাস্ট ক্লাস হয়েছিল কয় তারিখে? 19 তারিখ। এখানে 19 তারিখ ধরছিল ডিসিপি প্র্যাকটিস। সো আমি আপনাদেরকে একটা ফুল টেক্সট ফাইল দিয়ে দিব, ঠিক আছে, যেখানে হচ্ছে সব কমান্ড গুলো লেখা থাকবে, ওগুলো দেখে দেখে। ইয়েস দেবাশিস স্যার, নেক্সট ক্লাসে আমাদের एग्जाम হবে, রাইট? স্যার এমসিকিউ যেটা সেটা তো আমরা দিয়ে দিব অনলাইনে, আর কোন যেটা এমসি বিগিনিং আজকে মিস করছি এইজন্য মানে বুঝতে পারিনি। আর হচ্ছে স্যার যেটা আমাদের যে ল্যাব যেটা স্যার ওটা কি অনলাইন দিয়ে দিবেন না অফলাইন দিয়ে দিবেন? কোনটা ল্যাব? হ্যাঁ, আপনাদের ল্যাব অনলাইনে একটা হবে, অফলাইনে একটা হবে। ওকে, দুটোই হবে? জি, দুইটা হবে। এবার আসি হচ্ছে আপনাদের কাজ নিয়ে বা আপনাদের টাস্ক নিয়ে, ঠিক আছে। সো আপনাদের কাজ হিসাবে এই যে ফাইলটা, আপনাদের প্র্যাকটিস ফাইল, প্র্যাকটিস কমান্ড, এভরিথিং মডিউলের আন্ডারে আমি আপলোড করে দিব। দেন আপনাদের হচ্ছে আমি এই টাস্ক ফাইলটা যেটা হচ্ছে কি ccna1 practice ccna1 practice.pka এই নামে একটা ফাইল আপলোড করে দিব। এটাকে ডাউনলোড করবেন, করে এটাকে প্র্যাকটিস করবেন। কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। এখানে একটু বলে রাখি, কোশ্চেনে একটা ভুল আছে। ভুলটা কি, এখানে IPv6 অ্যাড্রেসের এই জায়গায় 64 দেওয়া আছে, এটা 48 হবে, কারণ এখানে আমার 3টা অক্টেট পর্যন্ত দেওয়া আছে। আপনাদেরকে কি করতে হয়, 48 থেকে 64 পর্যন্ত বানিয়ে নিতে হয় না সাবনেট করে, এই যে এখানে সাবনেটের কথা বলা আছে। সো আপনারা সাবনেট করে 64 বানাবেন, এটা হবে 48। ক্লিয়ার?
ভুলটা কি বুঝতে পারছি সবাই? কোশ্চেনের কি ভুলটা আছে এখানে? জি 64 স্যার লেখা বুঝতে আছে, পারছি। এটাকে 48 ধরে ক্যালকুলেট করে আপনি 64 বানায় নেবেন, বোঝা গেছে? আর বাকি সবকিছু যা আছে অ্যাজ ইট ইজ এখানে আচ্ছা স্যার দেখে দেখে এটাকে কমপ্লিট করবেন। এখানে যা কিছু বলা আছে এভরিথিং দেখে দেখে এটাকে 100% করার ট্রাই করবেন। কিভাবে করবেন? কমান্ড আপনাদেরকে দিয়ে দেওয়া থাকবে, কমান্ড ফাইল, মানে যে কমান্ড গুলো আমি করেছি আজকে, যে আপনাদের লাস্ট দিনের কতগুলো কমান্ড দেওয়া আছে আর বাকিগুলো আজকেটা অ্যাড করে ওই ফাইলটাকেই যে সিসিএন বেসিক কমান্ড একটা যে ফাইল আপলোড করা আছে ওটাকে আমি আপডেট করে দিব, ওই ফাইলটাকে আবার ডাউনলোড করবেন, ঠিক আছে? নতুন কোনো ফাইল পাবেন না, ওই ফাইলটাকে আমি রিপ্লেস করে দিব, মানে আপডেটেড কমান্ড দিয়ে আপলোড করে দিব। সো ওইগুলাকে দেখে এই জিনিসটাকে আপনি এখন 2 ঘন্টার চিন্তা করেন না, আপনার এখন টার্গেট না যে এটাকে কিভাবে সলভ করবেন, আপনি 3-4 ঘন্টা নেন, সময় নাই, এটাকে হচ্ছে সলভ করেন, সলভ করে 100% করার ট্রাই করেন। আচ্ছা, আমি আপনাদের ফাইলসের আন্ডারে আরো একটা টেক্সট ফাইল দিয়ে দিব, সেটা হচ্ছে CCNA1 সলভ ভিডিও, একটা লিংক, সলভ ভিডিওর একটা লিংক, ঠিক আছে? যে এই ফাইলটাকে এইটাকে কিভাবে 100% কমপ্লিট করা যায় সলভ, এই সলভের একটা মানে অন্য ক্লাসে সলভ করেছিলাম সেটার একটা ভিডিও রেকর্ডিং আছে, সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, সো এই সপ্তাহ, এই যে 1 উইক, এই 1 উইকে আপনাদের অনেক কাজ, এমসিকিউ এর জন্য পড়তে হবে, এই প্র্যাকটিস ফাইল যেটা আছে এটাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে এটাকে সলভ করার ট্রাই করতে হবে, সলভ করে আপনার যতটুকু স্কোর পাওয়ার সেই স্কোরটুকু আপনাদেরকে গেইন করতে হবে। ওকে, সো এটা হচ্ছে আপনাদের হোম টাস্ক আপনাদের। সো এই হচ্ছে আপনাদের সিসিএনএ মডিউল 1। কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে নামাজের ব্রেক 10 মিনিট 15 থেকে 25 পর্যন্ত, আর হচ্ছে যে দিন ইসলাম প্লাস হচ্ছে অন্য যাদের কোয়েশ্চেন ছিল আপনারা যদি ব্রেক না নিতে চান, ঠিক আছে, আপনারা যাদের আপনাদের প্রবলেম ছিল, সো ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টেক এনি ব্রেক, আপনি এখন চাইলে আমাকে কোশ্চেন করতে পারেন, আর 10 মিনিট পরে ব্রেক নিয়ে এসে কোশ্চেন করতে পারেন, মানে এখন থেকে হচ্ছে ক্লাসের শেষ পর্যন্ত আপনাদের যাদের যে প্রবলেম গুলো আজকে কম্প্রেস করে আমরা বাদ দিয়ে দিই। স্যার আরেকটা হচ্ছে স্যার কোশ্চেন ছিল স্যার বিসি যেমন উপরে যেটা ছিল স্যার ওখানে ডাবল কোলন ছিল, মানে জিরো গুলো আমার স্কিপ করে আমি ডাবল যখন আমাদের এরকম কন্টিনিউয়াস হেক্সেট জিরো থাকে সেগুলোকে আমরা বাদ দিয়ে ডাবল কোলন দিয়ে লিখতে পারি। যেহেতু এখানে আমার 1 2 3 4 চারটা হেক্সেট কন্টিনিউয়াসলি জিরো, সেই চারটা হেক্সেটের পরিবর্তে আমরা একটা ডাবল কোলন ইউজ করতে পারি, এটাকে বলে ডাবল কোলন রুল। 2 বা তার অধিক হেক্সেট যদি কন্টিনিউয়াসলি জিরো থাকে তখন জিরো গুলোকে বাদ দিয়ে আমরা ডাবল কোলন দিয়ে লিখি। ওকে স্যার, সো এটাকে একবার গো থ্রু করবেন। ইয়েস দিন, আপনার কত প্রবলেম বলেন। থ্যাংক ইউ স্যার। স্যার আমার প্রবলেমটা স্যার কিছু না স্যার, এই টপোলজি থেকে স্যার জাস্ট যে আইপি আর গেটওয়েটা স্যার একটু দেখা মানে বুঝাই দেন, মুখিটা বললেই হবে স্যার। কোনটা? হ্যাঁ স্যার, যে আপনার রাউটার সুইচ আর পিসি গুলো স্যার, যে হ্যাঁ ফিজিক্যাল যেটা হ্যাঁ এটা হ্যাঁ এটা জাস্ট একটু বলে দেন স্যার কিভাবে কি একটু বলে দেন। আপনাকে ইউজারকে যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে বলছে, আমরা ভিএলএসএম করে একটা নেট টপোলজি বের করব, আপনাদেরকে যে প্র্যাকটিস দেওয়া আছে প্র্যাকটিসে ভিএলএসএম করে আপনি এই নেটওয়ার্ক অ্যাড্রেস বের করবেন। লেটস সে আমি আপনাকে এটাই দেখাই আপনাদের প্র্যাকটিসটা। সো এই যে এখানে বলা আছে কি, সাবনেট দ্য গিভেন নেটওয়ার্ক এন্ড অ্যাসাইন দ্য ফার্স্ট সাবনেট টু ইউজার ল্যান while wasting the fewest address। সো আপনি কি করবেন, ফার্স্ট সাবনেট ইউজার ল্যান কে দিবেন। সো ইউজার ল্যানের জন্য লেটস সে 172.168.0.0 ধরলাম, /24 নেটওয়ার্ক বের হলো, সেটা ইউজার ল্যানের নেটওয়ার্ক অ্যাড্রেস। আইপি গেটওয়ে ফর বোথ ইউজার ল্যান এন্ড সার্ভার ল্যান শুড ইউজ দ্য লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। দ্যাট মিন্স ইউজার ল্যানের জন্য যে নেটওয়ার্কটা আসছে তার লাস্ট ইউজেবল আইপিটা কি হবে, আইপিভি ফর গেটওয়ে। তো তার মানে আমার এই যে আচ্ছা
ইউজার, এই ইউজারদেরকে এই যে এখানে যে গেটওয়ে অ্যাড্রেস, যেহেতু এটা ইউজার ল্যানের জন্য, সো এই গেটওয়ে অ্যাড্রেস কি হবে, এখানকার থেকে আপনি যা পেলেন সেটার কি লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেসটা। স্যার এখন এখানে তো ইউজার 1 ইউজার 2 দুটোই আছে স্যার, সেই ক্ষেত্রে গেটওয়ে তো পুরো একটা ল্যানের আন্ডারে যতগুলো ইউজার থাকে সবার জন্য গেটওয়ে তো সেম। গেটওয়ে মানে কি স্পেসিফিক একটা আইপি, সবার গেটওয়ে তো একদম এই রাউটারের ইন্টারফেস থেকে শুরু করে রাউটার, সুইচ, তারপর হচ্ছে আমার যত ইউজার ল্যানের আন্ডারে যারা যারা আছে সবার গেটওয়েতে একটাই হবে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ডিফল্ট গেটওয়ে। তারপরে এখানে বলা আছে যে assign the first usable IP address to PC1, তার মানে PC1 এ হচ্ছে কি প্রথম ইউজেবল আইপি হবে। তারপরে বলছে যে assign 255th ইউজেবল আইপি, মানে 255 নাম্বার ইউজেবল আইপি টু PC2, তার মানে PC2 তে 255 নাম্বার ইউজেবল আইপি হবে। সো এইভাবেই তো আপনাকে কোথায় কোন আইপি বসাতে হবে এটা কোশ্চেনের মধ্যে বলা। সো ইউজারের আইপি হয় এখানে, আইপি অ্যাড্রেসের জন্য এই ঘরে হয় ইউজারের আইপি। সাবনেট মাস্ক যেই নেটওয়ার্কে থাকবে সেই নেটওয়ার্কের সাবনেট মাস্ক হবে এখানে। গেটওয়ে অ্যাড্রেস যেই ইউজার ল্যান বা যেই ল্যান তার এটা হবে এখানে। ক্লিয়ার? জি স্যার এখন বুঝছি। ওকে, আর কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? স্যার জি স্যার, এই যে একটু আগে যেটা বলেন স্যার যে 255 নাম্বার যে আইপি যেটা, এটা তো স্যার আমাদের লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, এটা তো আমরা ইউজ করতে পারবো না। নট অলওয়েজ 255 লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস হয় না। ভিএলএসএম করে আপনাকে যদি আমি বলি আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে /22, নেটওয়ার্ক বিট হচ্ছে /22, তার মানে হোস্ট বিট কত? 10। সো যদি 10টা হোস্ট বিট থাকে তাহলে এখানে টোটাল আইপি আছে কয়টা? ওকে স্যার, বুঝতে পারছি। তার মানে আইপি 10 মানে 1024টা আইপি আছে। 24টা আছে, হ্যাঁ বুঝতে পারছি। 255 নাম্বার কি আপনার ব্রডকাস্ট আইপি? না স্যার, 1024 নাম্বার আইপি হচ্ছে আপনার ব্রডকাস্ট আইপি। বুঝছি স্যার, থ্যাংক ইউ। সব সময় 255, এটা আমাদের একটা মানে ইনিশিয়ালি আমাদের একটা কনসেপ্ট থাকে যে মেবি 255 মানেই হচ্ছে ব্রডকাস্ট, নট অলওয়েজ ব্রডকাস্ট। জি স্যার, আচ্ছা বুঝছি স্যার। ইন সাম কেসেস 255 ব্রডকাস্ট বাট নট অলওয়েজ। ওকে থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? স্যার লিখে হয়েছিল এটা যদি একটু বলতেন। IPv6 এ অলওয়েজ নেটওয়ার্ক বিট হচ্ছে 64 আর হোস্ট বিট হচ্ছে 64, এটা অলওয়েজ ঠিক আছে। নেটওয়ার্ক বিট 64, হোস্ট বিট 64। এখন এই 64 এর মধ্যে এই যে এখানে আমরা দেখেছিলাম যে IPv4 এ হচ্ছে ভাগ থাকে কে কতটুকু করতে পারে। তো আমরা যখন IPv4 v6 অ্যাড্রেস কিনি আমাদেরকে অলওয়েজ /48 এর IPv6 অ্যাড্রেস দেওয়া হয়, বাট আমরা জানি কি 64 ছাড়া আমরা কাজ করতে পারি না। তো এই কারণে 48 থেকে 64 পর্যন্ত সাবনেট করে আমাদেরকে 64 করে নিতে হয়। এই কারণে 48 আর 64 থাকে। কোশ্চেনে আপনাদেরকে 48 দিয়ে দেওয়া হবে, আপনারা সাবনেট করে 64 বানায় নেবেন। বোঝা গেছে স্যার? 48 টা আবার একটু যদি বলতেন। 48 আপনাকে দিয়ে দিবে 48 থেকে 64 পর্যন্ত এই যে এরকম সাবনেট করতে হবে, সাবনেট করে স্যার এই ব্যাটটাই 48 ছিল। হ্যাঁ 48 থেকে 64 জাস্ট কাউন্ট করে বের করতে হয়। জি স্যার বুঝছি। সিরিয়ালি প্রথমটা হচ্ছে প্রথম সাবনেট, তারপরে দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় সাবনেট, তৃতীয়টা তৃতীয় সাবনেট, চতুর্থটা চতুর্থ সাবনেট, এভাবে করে যে সিরিয়াল ওয়াইজ আসে। জি স্যার ক্লিয়ার স্যার, বুঝতে পারছি স্যার। ওকে স্যার আরেকটা কোশ্চেন স্যার। বলেন স্যার যে কোনো স্যার ওয়েব পেজের তো স্যার আইপি অ্যাড্রেস থাকে তাই না স্যার? জি ফেসবুকের একটা আইপি অ্যাড্রেস, তো স্যার আইপি অ্যাড্রেস কি ওয়েব পেজ